সেই কবে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, শব্দকে তার বাগানটি দাও, শব্দ একলা বন্দি ঘরে। ডিটেনশন ছোট্ট একটা শব্দ, মানে আটক করা বা বন্দি করা। এসআইআর এর আবহে এই ছোট্ট শব্দটা নিয়ে ফের রাজনীতিতে বিতর্কে ঝড় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন, এসআইআর চালু হলে ধরপাকড় হবে, আর ধরপাকড় হওয়া মানে একদম সোজা ডিটেনশন। হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। কিন্তু ডিটেনশনের কথা বলে ভয় দেখিয়ে কাদের হাত শক্ত করছেন এই বিজেপি সাংসদ? দ্বিতীয় প্রশ্ন, যোগী আদিত্যনাথের নির্দেশের পরেই উত্তরপ্রদেশের জেলায় জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির পরিকল্পনা। শুধুই কি যোগী রাজ্য, নাকি অন্য বহু রাজ্যেই তৈরি হবে এই ডিটেনশন সেন্টার? তৃতীয় প্রশ্ন, প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার আধার বানিয়ে অ্যাকাউন্টে আবাস যোজনার টাকাও পেয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী। চাঞ্চল্যকর অভিযোগ বসিরহাটে। অভিযোগ সত্যি হলে কি করে দায় এড়াবে রাজ্য সরকার? চতুর্থ প্রশ্ন, দিল্লিতে বসে জ্ঞানগর্ভ বক্তৃতা দিলে চলবে না, কলকাতায় অফিসে বসতে হবে, যেতে হবে ডায়মন্ড হারবারে। সরাসরি জ্ঞানেশ কুমারকে আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের। তাহলে কি রাজ্য বিজেপিও মনে করছে যে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন? পঞ্চম প্রশ্ন, জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে। দিল্লিতে কমিশন দফতরে বাংলায় মৃত ভোটার ও বিএলওদের নামের তালিকা দিয়ে সুর চড়ালো তৃণমূল। শাসক থেকে বিরোধী, বিএলও থেকে ভোটার, কমিশনের কাজ নিয়ে কেন সর্বস্তরেই অসন্তোষ? তবে শুরুতেই দেখাবো ঠিক কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। जो लोग ऐसे पकड़े जाएं, जो घुसपैठी हैं, जिनके बारे में जानकारी होगी, उनको पहले डिटेंशन कैंप में रखेंगे। ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন। ডিটেনশন থেকে ডিটেনশন সেন্টার। এসআইআর আবহে এই শব্দগুলো এখন চারদিকে ভেসে বেড়াচ্ছে। যা ঘিরে এখন জোর জল্পনা, গুঞ্জন, ধোঁয়াশা, প্রশ্ন। সূত্রের দাবি, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ প্রশাসন সম্প্রতি সমস্ত জেলা প্রশাসনকে অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে। যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই প্রতিটি জেলা শাসকের কাছে নির্দেশ পাঠিয়েছেন যে প্রত্যেকটা জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে এবং যারা অনুপ্রবেশকারী তাদেরকে প্রাথমিকভাবে সেখানেই রাখা হবে, তারপরে তাদেরকে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হবে। जो लोग लगातार घुसपैठिए हैं, यहाँ की डेमोग्राफी को खराब करने का काम करते हैं, ऐसे सब लोगों को आदरणीय मुख्यमंत्री योगी आदित्यनाथ जी ने चिन्हित करके ऐसे सब लोगों को प्रदेश से बाहर करने का निर्देश दिया है। এরই মধ্যে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মুখে শোনা গেছে ডিটেনশনের হুঁশিয়ারি। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? অসমে এনআরসির সময় ডিটেনশন ক্যাম্প, হিন্দু, মুসলমান, ভারতীয়, বাংলাদেশি এসব নিয়ে বহু আলোচনা হয়েছে। এনআরসির সঙ্গে জড়িয়েছিল নাগরিকত্বের বিষয়টি। এখন অবশ্য পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ 12টি রাজ্যে চলছে এসআইআর, যার সঙ্গে আপাত দৃষ্টিতে এনআরসির কোনো সম্পর্ক নেই। তবে এরই মধ্যে উত্তরপ্রদেশে অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির তোড়জোড় ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এসআইআর একটা অত্যন্ত জরুরি প্রক্রিয়া। সাধারণ হোক কিংবা নিবিড়, ভোটার তালিকার ঝাড়াই বাছাই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অত্যাবশ্যকীয় অঙ্গ। আমরা প্রথম দিন থেকে বলেছি, সেই এসআইআরকে যারা এনআরসির সঙ্গে জুড়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, পুলিশি ধরপাকড়ের আতঙ্ক ছড়াচ্ছে এবং পরিশেষে সেই ডিটেনশন ক্যাম্পের খুঁড়োর কলের কথা বলে জনমানুষে ভীতির সঞ্চার করছে, তারা আসলে এসআইআরটাকেই পদে পদে ব্যাহত করতে চাইছে। তৃণমূল কংগ্রেসের কেউ কেউ এ রাজ্যে যখন এসআইআর আর এনআরসিকে এক করে দেখাচ্ছিলেন, সেই একই কথা আমরা বলেছি। আর আজ দেখলাম বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে প্রকাশ্যে এসআইআরের সঙ্গে ধরপাকড় আর ডিটেনশনকে জুড়ে দিচ্ছেন। এই ভয় দেখিয়ে তিনি তৃণমূলেরই হাত শক্ত করছেন কিনা সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু আমাদের কথা হলো, নির্বাচন কমিশন এবং প্রত্যেক দায়িত্বশীল পদাধিকারী যখন সাধারণ মানুষকে আশ্বস্ত করা উচিত, তখন এসআইআর এর মতো একটা জরুরি প্রক্রিয়াকে কেন্দ্র করে এইসব প্রভাবশালী রাজনীতিবিদরা আতঙ্ক ছড়াচ্ছেন কার স্বার্থে? বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করেন? 2024 সালের লোকসভা নির্বাচনের জাস্ট প্রচার পর্ব শুরু হবে। শান্তনু একের পর এক সিএ নিয়ে বক্তব্য রাখতে লাগলেন। শান্তনু সিএ নিয়ে যখনই বক্তব্য শুরু করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লোফাবল পেয়ে গেলেন। তিনি সিএর কাউন্টার হিসাবে এনআরসি নিয়ে সর্বত্র প্রচার করতে লাগলেন। ফলাফল কি? মুসলমান ভোটটা একতরফাভাবে তৃণমূলের পক্ষে গেল।
এবং শুধু তাই নয়, সিএ নাগরিকত্ব যেহেতু দ্রুততার সাথে দিতে পারেনি, বহু মতুয়ারাও কিন্তু শান্তনুদের এগেনস্টে অর্থাৎ বিজেপির এগেনস্টে ভোট করলো। ফলে শান্তনু যখন সিএ নিয়ে কথা বলেছিল সেই সময় লাভ হয়েছিল তৃণমূল কংগ্রেসের। আবার একইভাবে আমি বলতে চাই যে বিদেশ সফরে উনি গিয়েছিলেন শোনা যায়, তারপরে এসে হঠাৎ করে তিনি ডিটেনশন ক্যাম্প নিয়ে কথা বলছেন কেন? ডিটেনশন ক্যাম্প নিয়ে কথা যদি বলেন তাহলে তা কার লাভ হবে? রাজনৈতিকভাবে যেই মুহূর্তে আপনি ডিটেনশন ক্যাম্পের কথা মানে একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছে, তৃণমূল কংগ্রেস মানে বুক চিতিয়ে বলবে যে আমাদের কথাটাই দেখুন উনি বলছেন। আমরা তো এইটাই বলেছিলাম যে এই এসআইআর এটা হচ্ছে না, এটা হচ্ছে আসলে এনআরসি। ফলে মন্ত্রী নিজের মুখ থেকে যদি এনআরসির গল্প শোনায় তাহলে বিরোধী দলের নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা তুরুপের তাস হিসাবে নিবে। লাভ তৃণমূল কংগ্রেসের হবে। এইবার তৃণমূল কংগ্রেস বলতে পারবে অতি সহজেই এই তো এনআরসি করছে, এটা সিএর নাম করে আমরা যে বারবার বলছিলাম এনআরসি করছে। ফলে মন্ত্রী যখন নিজের মুখ থেকে বলছে এনআরসি করছে, ফলে এনআরসির জুজু আরো বেশি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে রাখবেন এবং মুসলমান ভোটটাকে 100% নিশ্চিত করবেন। ফলে লাভ কার হবে? তৃণমূল কংগ্রেস হবে। ধরুন বিশ্বনাথ, অবৈধ বাংলাদেশি ধরা পড়লে তাকে আটক করা হবে এবং বিএসএফ ন্যাচারাল প্রক্রিয়ায় সেখানে পাঠিয়ে দিচ্ছে, স্বরূপনগরে ভিড় হচ্ছে। এর সঙ্গে তো এসআইআর এর আলাদা কোনো সম্পর্ক নেই। একেবারে আমি আপনাকে বলছি সুমনদা, বিহারে যে এসআইআর হলো কতজন বাংলাদেশি ধরা পড়েছে? বিহারে যে এসআইআর হলো, শান্তনুকে আমি প্রশ্ন তুলতে চাই যে মানে তাতে কয়টা আপনি ডিটেনশন ক্যাম্প করেছেন, কয়জন বাংলাদেশিকে আপনি আটকে রেখেছেন? তাহলে বিহারের এসআইআর থেকে যদি কোনো বাংলাদেশি আটক না থাকে, আপনি হঠাৎ করে পশ্চিমবাংলার গল্পটা শোনাচ্ছেন কেন? ইলেকশন কমিশনের যে এখতিয়ার, সংবিধান পরিষ্কার, ইলেকশন কমিশনকে কোনো ডিটেনশন করবার এখতিয়ার দেয়নি, অধিকার দেয়নি। ডিটেনশন করবার সামান্যতম কোনো এখতিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশনের নেই। এসআইআর এর ডেফিনেটলি নাগরিকত্বের বিষয় আছে, নাগরিক না হলে ভোটার হওয়া যায় না। ভারতবর্ষের সংবিধান পরিষ্কার করে সেটা বলেছে যে একটা কন্ডিশন হলো 18 বছর, দ্বিতীয় কন্ডিশন হলো ভারতের নাগরিক হতে হবে। কিন্তু নাগরিকত্ব যাচাই করতে গিয়ে এই ডিটেনশন ক্যাম্পের আয়োজনের দায়িত্ব কিন্তু ন্যাশনাল ইলেকশন কমিশনের নয়, এটা পরিষ্কার সংবিধান বলছে। তারপরেও শুভেন্দু অধিকারী বারবার বলছেন ডিটেনশন ক্যাম্পের কথা, ডিপোর্টের কথা বলছেন শুভেন্দু অধিকারী, এই শান্তনু বলছেন ডিটেনশন ক্যাম্পের কথা, বলে কার হাত শক্ত করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা মানে একেবারে মানে অপেক্ষা করে থাকে যে কখন মানে ওই ডিটেনশন ক্যাম্প নিয়ে কথা বলবে বিজেপি, সঙ্গে সঙ্গে আমরা এনআরসির গল্প শোনাবো, গল্প শুনিয়ে আমাদের গত 5 বছরের যে অনাচার, অবিচার, অত্যাচার, দুর্নীতি সমস্ত ঢেকে দিব শুধুমাত্র এনআরসি গল্প বলে। ফলে পরিষ্কার আপনাকে বলতে চাই যে একেবারে বিজেপি ক্যালকুলেটিভলি কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেসকে এই 26-এর নির্বাচনে সাহায্য করবার জন্য শুভেন্দু থেকে শুরু করে এরা কিন্তু একের পর এক আমি বলছি লুফা বল কিন্তু দিচ্ছে, জেনে দিচ্ছে, না জেনে দিচ্ছে, নরেন্দ্র মোদীর নির্দেশে দিচ্ছে, অমিত শাহ নির্দেশে দিচ্ছে, আমি বলতে পারবো না, কিন্তু লুফা বল যে দিচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, এটা নিশ্চিত করে বলতে চাই। আমার প্রশ্ন সুমনদা, নির্বাচন কমিশন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2 কোটি মানে ডিটেনশন মানে 2 কোটি শনাক্তকরণের কথা বলেছিলেন, শুভেন্দু প্রথম থেকে 1 কোটি বলছেন, ভয় ভীতি সন্ত্রস্ত গল্প সবাই শোনাচ্ছেন। আপনি আমায় বলুন, ন্যাশনাল ইলেকশন কমিশন দেখছে যে ভোটারদেরকে সন্ত্রস্ত করছে রাজ্যের 2টো দলই, তারপরেও একটা এফআইআর করেছে ইলেকশন কমিশন। আমার প্রশ্ন মানে এসআইআর করতে গিয়ে ইলেকশন কমিশন প্রত্যক্ষ করতে পারছে যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক থেকে শুরু করে, গাছেবান্ধা থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শান্তনু ডিটেনশন ক্যাম্পের কথা বলে আসলে মানুষকে ভয় দেখাচ্ছেন, ভোটারদের ভয় দেখাচ্ছেন। যে ইলেকশন কমিশন নির্ভয়ে এসআইআর করার কথা, ভোটারদেরকে আশ্বস্ত করার কথা, বিএলওদের আশ্বস্ত করার কথা, যখন তারা দেখছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির তরফ থেকে রীতিমতন ভয় ভীতি সন্ত্রস্ত করছে ভোটারদেরকে, তারপরে কোন নেতার বিরুদ্ধে এফআইআর করেছে ইলেকশন কমিশন? আপনি আমায় বলুন তো, কেন ইলেকশন কমিশন চুপ করে আছে? কেন ইলেকশন কমিশন মুখ মানে সাধারণ ভোটারদের মধ্যে আশ্বস্ত করবেন না, ট্রাস্ট তৈরি করবেন না? নেতারা শুধুমাত্র একতরফা ভাবে ভয় ভীতি সন্ত্রস্ত করবেন, কেউ বলবেন ডিটেনশন ক্যাম্প, কেউ বলেন গাছে বেঁধে পেটাতে হবে। তারপরেও আমি প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন দিনের পর কি জন্য চুপ করে থাকে, কার সাথে চুপ করে থাকে? সুমনদা, আমাদের দুর্ভাগ্য
যে এসআইআর একটা সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়া, যেটা সাধারণভাবে হওয়া উচিত ছিল যাতে করে কোনো যোগ্য ভোটার যেমন বাদ যাবে না, তেমনি কোনো অযোগ্য ভোটার যাতে ভোটার তালিকায় না থাকে। দুর্ভাগ্য হলো সত্যি পশ্চিমবাংলায় প্রচুর মৃত ভোটার রয়েছে, একদম দুর্ভাগ্য হলো সত্যি এখানে অনুপ্রবেশকারী ভোটার, একাধিক নাম লেখানো ভোটার আছে এবং স্থায়ীভাবে চলে যাওয়া ভোটার আছে। কিন্তু আমি আপনাকে দিনের শেষে বলছি, কেউ 1 কোটি 2 কোটি শোনাক, এখানে এসআইআর যে হওয়া সম্ভব নয় বিশুদ্ধভাবে। আমি প্রথম দিন আপনার স্টুডিওতে বলেছি, আজও বলছি, আজকে কোনো বিরোধী নেতা বলছেন যে জেলায় জেলায় কেন নির্বাচন কমিশন পর্যবেক্ষক নিয়োগ করলো না, নিয়ন্ত্রণ জেলায় না নিয়ে কেন কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের প্রশাসনের উপর তামাক খেলো, আজকে তার খেসারত কিন্তু বিরোধীরা পেতে শুরু করেছে। বেশ, আমি এখানে দুটো কথা বলবো। এক হচ্ছে এসআইআর হওয়া উচিত ছিল, কোনো সন্দেহ নেই, এটা শুধু কারুর মুখের কথা নয়। এই অনুষ্ঠানে পরবর্তী পর্যায়ে আমি ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কেন এসআইআরটা জরুরি ছিল, কেন এই সাধারণ রোলে যে সংখ্যাগুলো আমরা এই বছর জানুয়ারিতে পেয়েছি তার সঙ্গে এখনো পর্যন্ত, আবার বলছি, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে পাওয়া ফিগারগুলো কতটা তফাৎ, কেন এসআইআর জরুরি সেটা সেই ফিগারের তফাৎটা থেকে বোঝা যাবে, একেবারে অঙ্কের নিয়মে। কিন্তু পাশাপাশি আরেকটা কথা বলবো, সত্যিই তো আমাদের সহকর্মীরা, আমাদের সতীর্থরা জ্ঞানেশ কুমারকে পরিষ্কার আমরা জিজ্ঞেস করেছিলাম যে বিহারে কতজন বাংলাদেশি বাদ গেছে, তিনি তার কোনো সদুত্তর দিতে পারেননি। কিন্তু সবটাই কি শান্তনু ঠাকুর যা বলেছেন সেখানেই আটকে আছে, নাকি একেবারে জল্পনা মুখের কথার বাইরেও কিছু আছে? আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্যায় উত্তরপ্রদেশে গেছিল, সেখানে এই ডিটেনশন ক্যাম্পের পরিকল্পনার কথা একেবারে যখন শিরোনামে এলো আমরা ক্রস চেক করিয়েছিলাম। কাদের থেকে? উত্তরপ্রদেশের মন্ত্রীদের থেকে এবং শাসক দল অর্থাৎ বিজেপির মুখপাত্রদের থেকে। কি বলেছেন তারা, কতটা জোর গলায় বলেছেন এবং স্পষ্ট ভাষায় বলেছেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথাতেই এই ডিটেনশন সেন্টারের পরিকল্পনা হচ্ছে। পরের প্রতিবেদনে দেখাবো আপনাদের, দেখুন। 26-এর বিধানসভা ভোটের আগে এখন মুখে মুখে একটাই আলোচনার বিষয় এসআইআর, যার অন্যতম উদ্দেশ্য ভোটারের বেশে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় চলছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। এরই মধ্যে সূত্রের খবর, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী প্রশাসনের তরফে সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ভেরিফিকেশন প্রক্রিয়া না হওয়া অবধি অনুপ্রবেশকারীদের সেখানেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন যে প্রতিটি জেলায় একটি করে ডিটেনশন ক্যাম্প তৈরি করার, যেখানে অনুপ্রবেশকারীদের ধরার পর প্রাথমিকভাবে রাখা হবে এবং তারপরে তাদেরকে ফেরত পাঠানো হবে তাদের निजेदेर जाएगा। योगी आदित्यनाथ जी ने कहा है कि जो लोग ऐसे पकड़े जाएं, जो घुसपैठी हैं, जिनके बारे में जानकारी होगी, उनको पहले डिटेंशन कैंप में रखेंगे, जानकारी करेंगे और जानकारी करने के बाद जो स्थिति होगी उसका आगे प्रारूप बनेंगे, उनको यहाँ से हम उनके देश भेजेंगे। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে অন্যতম উত্তরপ্রদেশ। 2027 সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। ইতিমধ্যে এসআইআর নিয়ে উত্তরপ্রদেশেও জোর রাজনৈতিক চাপানোতর চলছে। এই আবহে যোগী প্রশাসনের অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশকে মেরুকরণের কৌশল হিসেবে দেখছে বিরোধীরা। योगी जी और बीजेपी की पॉलिटिक्स है, वो जनता के जेन्युइन ज़मीनी रोजी रोजगार, डेवलपमेंट, एजुकेशन, हेल्थ इंफ्रास्ट्रक्चर, इन इश्यूज़ पे जवाब नहीं देना चाहते। ये फेल्ड गवर्नमेंट है, इसलिए ये लोगों को हाइपोथेटिकल इश्यूज क्रिएट करके परेशान करना चाहते हैं। हिंदू मुस्लिम, जनता को हिंदू मुस्लिम अगला पिछला इसी सब लड़ाई में फंसा के रखना है ताकि वो आपसे सवाल न करे। এই আবহে যোগী প্রশাসনের অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশকে মেরুকরণের কৌশল হিসেবে দেখছে বিরোধীরা। ठीक है मुख्यमंत्री ने, देखिए ये पश्चिम बंगाल में हमने देखा है कैसे लोग बिस्तर बांध करके वहाँ से पलायन कर रहे हैं। जो लोग लगातार घुसपैठिए हैं, समाज में हिस्सा पैदा करते हैं, समाज को तोड़ने के लिए षड्यंत्र करते हैं, यहाँ की डेमोग्राफी को ख़राब करने का काम करते हैं, ऐसे सब लोगों को आदरणीय मुख्यमंत्री योगी आदित्यनाथ जी ने चिन्हित करके ऐसे सब लोगों को प्रदेश से बाहर करने का निर्देश दिया है। राजनीति माने कौशलेर खेला।
আর সেই কৌশলেরই কেন্দ্রবিন্দুতে কি ডিটেনশন সেন্টার? অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, লখনৌ, উত্তরপ্রদেশ। দেখুন, আমরা বিশ্বাস করি বেআইনি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের বোঝা। বলুন তো, কেন এই দেশে জনপ্রতিনিধি নির্বাচনে বিদেশিরা ভোট দেবে? সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরাও বারবার এই প্রশ্ন তুলেছেন যে আমাদের দেশটা কি ধর্মশালা নাকি? কিন্তু এবার আমি শঙ্কুর কাছে যাব। এই স্টুডিওতে শঙ্কু, তোমরা বারবার তৃণমূলকে আক্রমণ করে মিথ্যাচারের অভিযোগ তুলেছ, বারবার বলেছ যে এসআইআর আর এনআরসিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সঠিকভাবে বলেছ। কিন্তু এ তো শুধু শান্তনু ঠাকুরের হুমকি নয়। আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্যায় দেখলে যে একেবারে তুলে ধরেছে উত্তরপ্রদেশের ডিটেনশন ক্যাম্প তৈরির পরিকল্পনার ছবিটা। এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশের মন্ত্রী কপিল দেব আগরওয়াল থেকে উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র সবাই বলছেন যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই ডিটেনশন ক্যাম্প তৈরির পরিকল্পনা হয়েছে। তার মানে কি রাজ্যে রাজ্যে বা ডিটেনশন ক্যাম্প করার এজেন্ডাটা সত্যি হচ্ছে? শঙ্কু, আচ্ছা, প্রথম কথা, আমায় মার্জনা করবেন, আমি বিশ্বনাথ দাকে খুবই ভালোবাসি এবং ওনাকে এতটাই ভালোবাসি যে ওনার মানসিক সুস্থতা নিয়ে আমি সবসময় চিন্তিত থাকি। বিশ্বনাথ দার একটা জায়গা তৈরি হচ্ছে, আমি দেখছি যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পলিটিক্স নিয়ে আলোচনা করতে করতে, চিন্তা করতে করতে উনি নির্বাচনকে প্রায়োরিটিতে রাখেন, কিন্তু দেশকে পেছনে রাখেন। আমাদের ক্ষেত্রে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, সুমন, আমাদের কাছে দেশ হচ্ছে প্রায়োরিটি। নির্বাচন তারপরে হবে, আসবে, যাবে। সেই অটলজি বলেছেন যে শুনুন না, আমি সুমন দা আপনাকে বলি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি চিন্তা করে দেখুন, স্বরূপনগর বহু মানুষ কি ওখানে বসে রয়েছে। আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে গ্রামের লোকেরা খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারছে না। একদিন খাওয়াতে গেছিল, লোকে বলল রে করে তেড়ে উঠেছে। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যেখানে বসে আছে তাদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেও খাওয়াতে পারছে না, বলে খাওয়ালে বলবে দেশ বিরোধী হয়ে যাবে না তো। তাই সেই কারণে আপনি যেভাবে ডিটেনশন ক্যাম্পটার নেগেটিভ সাইড দেখেন, আমার বিরোধী লোকরা শত কথা বললেও কিছু কিছু ডিটেনশন ক্যাম্পের পজিটিভ সাইড আছে। কারণ তাদের স্ট্যাটাস কি, তারা থাকবেন কোথায়, তাদের কোনো সত্যি, তাদের তো কেউ তাড়ায়নি, কিন্তু তারা মনে করেছেন চলে যাওয়া উচিত, কিন্তু কাগজপত্র তৈরি হচ্ছে না। তো ফলে এই রাজ্য সরকার তাদের জন্য ডিটেনশন ক্যাম্প করবে না, আইন মানবে না। যদিও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কি বলেছেন আমি কোনো মতেই এসআইআর হতে দেবো না। তোমরা ডিটেনশন ক্যাম্প করো বিনা পয়সায়, সেখানে রেখে যতদিন না কাগজপত্র তৈরি হচ্ছে লোকে খাওয়ানোর জন্য। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পটা কোথায় কোন সম্পর্ক আছে? আপনি তো বিশ্বনাথের মতো দুটো জিনিস গুলিয়ে দিচ্ছেন। এসআইআর আলাদা, আমরা গুলিয়ে দিচ্ছি, কিরকম? কারণ এসআইআর একটা আলাদা প্রসেস, ডিটেনশনের প্রসেস আলাদা। শান্তনু ঠাকুর, আমি শেষ অশ্বত্তম হততেই আপনি আমায় আটকান। ইতিগজটা শুনেনি। ইতিগজ হচ্ছে আপনি শান্তনু ঠাকুরে কেন যাচ্ছেন? আপনি অমিত শাহর বক্তব্য শুনুন। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে যারা বাইরের দেশ থেকে সেখানে আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় যে ব্যবস্থা নেওয়া সেটা নিতে হবে। সেই ব্যবস্থার মধ্যে ডিটেনশন ক্যাম্প একটা প্রয়োজনীয় বিষয়। সেই বিষয়কে কিন্তু অমিত শাহ একবারও এসআইআর এর সঙ্গে এনআরসি কে যোগ করেননি, যেটা শান্তনু ঠাকুর যোগ করছেন। শান্তনু ঠাকুর তার বক্তব্যে এসআইআর এর পরে এনআরসি হবেন, এটা তার বক্তব্য রেখেছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এনআরসি হোক বা অন্য যে কোনো ফরম্যাটই হোক, দেশে বহিরাগত থাকুক, এটা বোধহয় তৃণমূল কংগ্রেসও সমর্থন করবে না, এটা অন্য কোন রাজনৈতিক দল সমর্থন করবে না। শুনুন না, যারা স্বরূপনগরে বসে রয়েছে, যারা বর্ডার পেরিয়ে যেতে চায়, তাদের একাধিক লক্ষ্মীর ভান্ডার দিলেও এরা সমর্থন করবে না, দাঁড়িয়ে বলবে না যে তারা দাঁড়িয়ে এই দেশে ভোট দিক। আমার বক্তব্য সেখানে নয়, আমার বক্তব্য খুব স্পষ্ট সুমনদা, এই দুটো ব্যাপারকে গুলোলে হবে না। আমার বক্তব্য দায়িত্বশীল যে কোনো সরকার, তুমি আপ্রাণ চেষ্টা করছো গুলোনোর, চেষ্টা করে যাও। আমি স্পষ্ট রেখেছি, আমার বক্তব্য হচ্ছে এসআইআর একটা নির্বাচনী প্রক্রিয়া, আর এনআরসি একটা কন্টিনিউয়াস প্রসেস একটা স্বরাষ্ট্র দপ্তরের থাকা উচিত। এই নির্লজ্জ রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর একটা অপদার্থ স্বরাষ্ট্র দপ্তর। শুধুমাত্র তারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য, যারা স্বরূপনগরে এখনো বসে আছে, যারা টিভি ক্যামেরার সামনে বলছে যে আমরা বাংলাদেশ থেকে এসে এই সমস্ত কাণ্ড কারখানা করেছি, তাদেরকে গ্রেপ্তার করার সাহস দেখায় না। ভাই, 3টে প্রশ্ন বিশ্বনাথ দা এখানে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তুলে গেছেন, আমাদের শ্রমিকরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে 10টা কোশ্চেন তুলেছে। আমি 2টো প্রশ্ন এই রাজ্য সরকারের বিরুদ্ধে তুলছি। আপনি বলেছিলেন একটাও বাইরের লোক এখানে নেই, সবাই এখানকার নাগরিক। তারা বসে বসে বলছে আমরা বাইরের লোক, তারা আপনার জুরিসডিকশনে দাঁড়িয়ে থেকে বলছে আমরা বাংলাদেশের লোক। আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনার পুলিশ কেন অ্যারেস্ট করেন? কেন এখনো পর্যন্ত অ্যাকশন নেননি? এটা সাংবিধানিক প্রক্রিয়া, একটা গভর্নমেন্ট চলছে। আমার প্রশ্ন তো সেখানেই যে এই সরকার দেশের জন্য বিপজ্জনক,
এই তৃণমূলের সরকার দেশের পক্ষে ভয়ঙ্কর। আপনারা কেন নেগেটিভলি দেখাচ্ছেন সুমনদা? যে ডিটেনশন ক্যাম্প খারাপ, ডিটেনশন ক্যাম্পে লোকে ভয় পেয়ে যাবে, যে লুফা। এই জন্যই দেখাচ্ছি যে এসআইআর এর সঙ্গে দূর দূর অবধি এনআরসির কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষে একমাত্র আসামে সুপ্রিম কোর্ট এবং গৌহাটি হাইকোর্টের নজরদারিতে এনআরসি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নেমে বলেছিলেন তো যে আমি সিএ করতে দেবো না, বলেছিলেন। আমি ওনার কাছে প্রশ্ন করছি, আপনারা এত বিপ্লব ওয়াকফ বোর্ডের সবকিছু মেনে নিলেন কেন? নেমে বিপ্লব দেখাতে পারলেন না? আপনি যে মুসলিম ভোট নির্দিষ্ট করে বলছিলেন লুফা বল, লুফা বল, বল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবাংলায়। ওয়াকফ আজকে অ্যাডমিট করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যাদের ভোট নিয়ে এত লাফালাফি করেন তাদেরকে কি উত্তর দেবেন দিন। কিন্তু ওয়াকফের সম্পত্তি বেআইনি ভাবে এই রাজ্য সরকার নিলেও রেজিস্টার করে জানাতে হবে কত জমি মুসলিমদের। শেষ অংশটার সঙ্গে আমি একমত, কারণ জেলায় জেলায় নির্দেশিকা চলে গেছে আপলোড করতে। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী, না সুমনদা, একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হলো যে কোনো মতেই মানে এসআইআর প্রক্রিয়ার সাথে ডিটেনশন ক্যাম্পের সম্পর্ক নেই। কেন্দ্রের কোনো একজন মন্ত্রী যখন বলেন, তাহলে রাজনৈতিক জায়গা থেকে সেটা তৃণমূল কংগ্রেস যে লোফাবল হিসাবেই গ্রহণ করবে যে কেন্দ্রের মন্ত্রী এই কথা বলছে। আমরা তো সেটাই বলে যাচ্ছি মানুষকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাগুলো, সেটাই তো কেন্দ্রীয় মন্ত্রীর গলায় প্রতিধ্বনিত হচ্ছে। তার পলিটিক্যাল লাভটা কার হবে? সেই জায়গা থেকে যদি আমি একজন বিশ্লেষক হিসেবে বলি, আর ও যদি সেটাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে, তা আমার কিছু করার নেই। কিন্তু আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, প্রথম দিকে মানে বিজেপির যে গোল পোস্ট ছিল, সেটা কিন্তু ক্রমশ চেঞ্জ হচ্ছে। আজকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আমি দেখলাম যে তার একটা হতাশার সুর পরিষ্কার ধরা পড়েছে, যেখানে তিনি বলছেন যে এই এসআইআর প্রক্রিয়াতে যারা মানে এআরও আছে তারা কিভাবে নাম রেখে দিচ্ছে এবং কিভাবে বাংলাদেশিদের নাম, অনুপ্রবেশকারীদের নাম মানে বাদ না দিয়ে কিভাবে রাজ্য প্রশাসন রেখেছে। আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে দেখুন, কেন শুভেন্দু অধিকারী ওনারশিপ নিচ্ছে, মানে এই যে ইলেকশন কমিশনের ওনারশিপটাও নিচ্ছিল, এটা ভুল স্ট্র্যাটেজি। কারণ মানে এসআইআর প্রক্রিয়াটাই হচ্ছে রাজ্য প্রশাসনের উপর নির্ভর করে। এমনকি সিও পর্যন্ত রাজ্য প্রশাসনের অন্তর্গত। মানে উত্তরেই যাবো আমি একবার, কিন্তু এতবার হলো শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কি বলেছেন দেখাবো। মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে, ইআরও এইআরও ডিওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্থ ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইআরও এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামান। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প, অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্থ। শঙ্কু, আমি এই দুটো ফিগারই আছে দুদিক থেকে, কিন্তু পরে আসবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিশ্বনাথ, আপনাকে বুঝতে হবে শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনের দায়িত্ব কোনোদিন নেননি, কিন্তু উনিও তো একজন স্টেক হোল্ডার, উনি তো ইলেকশনে পার্টিসিপেট করবেন। তো ফলে তারও বলবার আছে, আমরা ইলেকশন কমিশনে যেখানে এক সেকেন্ড যেখানে তৃণমূল কংগ্রেস খেলাধুলো করছে সেগুলো আমরা বলবো না? খেলাধুলো তো হচ্ছে। আজকে এখনো পর্যন্ত যে প্রথম দুজন ইয়ারও ধরা পড়েছিল তারা কিন্তু এফআইআর পর্যন্ত এক্স্যাক্টলি সেই সমালোচনা এবং পয়েন্টে সেই সুরটা শোনা গেল, এতদিন তো শোনা যায়নি। মানে শুভেন্দু অধিকারী কি আজকে জানলেন যে ইআরও ডিও তারা তৃণমূলের হয়ে খেলবে না, মনোজ পন্থ খেলবে না? শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মনে করে রাজ্য সরকারের হয়ে কাজ করবে না। আমার প্রশ্ন হচ্ছে, এই এন্টার প্রশাসন যে তৃণমূলের হয়ে খেলবে সেটা সবাই জানতো না। তখন তো ইলেকশন কমিশন নিজের ওনারশিপ নিয়ে গেছিল, তখন তো বলেন দেখুন, আমরা তো খেলাধুলো দেখতেই একেবারে বেঞ্চে বসে আছি, কিন্তু মুশকিলটা হচ্ছে শঙ্কু যেটা স্বরূপনগরের কথা বললো, শুধু এক সপ্তাহে, শুধু প্রথম সপ্তাহে যারা একদল আছেন, যারা লক্ষ লক্ষ কোটি কোটি দেখছিলেন যে আর প্রায় এসআইআর লাগবে না, সবাই এসআইআর এর নাম শুনেই পালাচ্ছেন,
তারাও ভুল কথা বলেছেন, সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। আর তারাও মিথ্যাচার করেছেন যারা বলেছেন সাজানো। না, সাজানো নয়। বিএসএফ এর ফিগার বলছে শুধু এক সপ্তাহে ওই শুধু স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে গেছেন 1720 জন। অর্থাৎ এই 1720 জন সম্পূর্ণ কাগজপত্র ছাড়া বা কেউ আরও মারাত্মক নকল কাগজপত্র তৈরি করে তারা এখানে ছিলেন। কেউ কেউ সরকারি যোজনার সহায়তা পেয়েছেন। মানে আমার আপনার করের টাকায় আমার আপনার এই দেশের সরকার, এই কেন্দ্রের সরকার বা রাজ্য সরকার যে স্কিমগুলো দিয়েছে সেগুলো তারা সম্পূর্ণ বেআইনি উপভোক্তা ছিলেন। আমি বলছি বসিরহাটের একটা উদাহরণ, যেখানে ভাবুন ওপার থেকে এসে, আবার বলছি, সম্পূর্ণ অবৈধভাবে বেআইনিভাবে, যাতে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা যাকে ধর্মশালার মতো বলেন, সেইভাবে এসে প্রতিবেশীকে, গতকাল দেখিয়েছিলাম বাড়ির মালিককে, বাড়িওয়ালাকে বাবা সাজিয়ে, আজকে দেখাবো প্রতিবেশীকে বাবা সাজিয়ে এখানে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করেছেন এবং কেন্দ্র সরকারের আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকছে। ভাবুন তো, এরা ভোট দিয়ে, বিদেশিরা ভোট দিয়ে আমাদের দেশের জনপ্রতিনিধিদের নির্বাচিত করবে। এটাকেও সমানভাবে বিরোধিতা করতে হবে। পরে প্রতিবেদন। এসআইআর আবহে কত কীর্তিই না বেরোচ্ছে। ভোটার কার্ডের জন্য অনেকেই কি না করেছেন। কেউ শ্বশুর মশাইকে বাবা বানিয়েছেন, কোথাও কাকা শ্বশুর হয়ে গেছে বাবা, কোথাও তো ভোটার কার্ডের জন্য বাড়ির মালিকও হয়ে গেছে বাবা। এরই মধ্যে এবার প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে শুধু ভোটার কার্ডই নয়, আধার কার্ড এমনকি আবাস যোজনায় ঘর পেয়ে যাওয়ার পর্যন্ত অভিযোগ উঠল বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে। বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। স্থানীয় সূত্রে খবর, বছর 15 আগে বাংলাদেশ থেকে এদেশে আসেন মাহবুব দফাদার নামে বাংলাদেশের এক নাগরিক। উত্তর 24 পরগনার বসিরহাটের নারায়ণপুরে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। অভিযোগ, কয়েক বছর আগে প্রতিবেশী জিয়াদ দফাদারের থেকে নথি সংগ্রহ করেন বাংলাদেশের নাগরিক মাহবুব। সেই নথি জাল করে প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে তিনি নিজের ভোটার কার্ড তৈরি করেন বলে অভিযোগ। প্রতিবেশী জিয়াদ দফাদারের দাবি, বিষয়টি জানতে পারার পরই প্রশাসনের নানা স্তরে জানিয়েছিলেন তিনি, কিন্তু সুরাহা মেলেনি। আমার পরিবারের কাছ থেকে একসাথে কাজ করে বন্ধনে টাকা নেবে বলে আধার কার্ড, আই কার্ড চেয়ে নিয়েছিল। নিয়ে তাকে আবার সেই কার্ডটা আবার কাগজগুলো আবার দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে 1 বছর পরে দেখছি ভোট দেওয়ার সময় মাহবুব দফাদার সে আমার ছেলে হয়েছে। আমি সেখান থেকে আমি বিডিওর অফিস সারা জায়গায় আমি তন্ন করে খুঁজি কীভাবে আমার ছেলের আমার বিদায় হয়। ও বাংলাদেশেই। শুধু পরিচয়পত্র তৈরি করা নয়, পরিচয়পত্র ব্যবহার করে আবাস যোজনার বাড়িও মিলেছে বলে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো অন্যায়। তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। মাহবুবদার বাংলাদেশে বাড়ি কোথায়? ডুমুরিয়া। ও, কোথায়? ডুমুরিয়া, বাংলাদেশের ডুমুরিয়াতে বাড়ি। একজন বাংলাদেশি নাগরিক কিভাবে এদেশে এত সহজে নথি বানিয়ে ফেললেন? এখানে ঝুনু মুনু সোনা ময়না কত ঘুরছিল, শাঁখা সিঁদুর পরে সব বাজার থেকে গায়েব, কিন্তু হারিয়ে যায়নি, এখানেই আছে। কেউ বাংলাদেশের সীমান্তে যায়নি। 30 লক্ষ লোক ঘুরে বেড়াচ্ছে ওই রকম, তবে অন্য রাজ্যে পাচ্ছে না। দুর্ভাগ্য এটাই। মানুষ যদি অসৎ হয়, মানুষ যদি ইচ্ছাকৃতভাবে ভুল ডেটা দেয়, তাহলে সেক্ষেত্রে স্ক্রুটিনির সময় ধরা পড়া উচিত। সেটাই হয়েছে, স্ক্রুটিনির সময় ধরা পড়েছে। প্রত্যেক মানুষের পার্সোনাল অনেস্টির টেন্ডার তো কোনো রাজনৈতিক দল নিতে পারে না। একজন মানুষ অস্বচ্ছতার আশ্রয় নিয়েছিলেন, তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন কাজ চালু করা হয়েছে এবং তার প্রসেস ডিটেক্ট হয়েছে এবং তার নাম সেখান থেকে বাদ যাবে। এদিকে এরই মধ্যে শুক্রবার উত্তর 24 পরগনার হারোয়ার খলিশাদি গ্রাম থেকে অনুপ্রবেশকারী মা, বাবা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা 3 জনই বাংলাদেশের নাগরিক। বাড়ি যশোরের নেহালপুরে। 7 বছর আগে অবৈধভাবে এদেশে এসেছিলেন। হারোয়ার বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। সমীরণ পাল, রঞ্জিত হালদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তৃণমূলকে আমি বলতেই পারি যে এনআরসি নিয়ে আজ এত বিরোধিতা করছে অরূপরা, অথচ যখন 2003 সালে লালকৃষ্ণ আদবানি সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করালেন, যেখান থেকে আজকের এই এনআরসির জন্ম হলো,
তৃণমূল তো সেই সরকারের শরিক হিসেবে এই আইনটাকে সম্পূর্ণ সমর্থন করেছিল। কিন্তু তার থেকেও আমার বড় প্রশ্ন, এই এতক্ষণ যা দেখালাম, প্রতিবেশীকে বাবা সাজিয়ে যখন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড আর আধার কার্ড বের করে নেয়, আর সেই অনুপ্রবেশকারীর ব্যাংক অ্যাকাউন্টে এদেশের নাগরিকদের জন্য তৈরি হওয়া কখনো আবাস যোজনা, কখনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায়, তৃণমূলের তো এটার বিরুদ্ধেও জেলায় জেলায় রাস্তায় নামা উচিত। রাস্তায় নামে না কেন? এই ঘটনাগুলোর দায় তো রাজ্য প্রশাসনকেও নিতে হবে। অরূপ, সুমন, ঠিক, মাহাবুর অপরাধী, কারণ মাহাবুর বাংলাদেশ থেকে, যশোর থেকে এসে এ রাজ্যে অবৈধভাবে নাম তুলেছে। মাহাবুরের নাম 2002 সালের তালিকায় ছিল না, তার বাবা মার কারুর নাম তালিকায় ছিল না। মাহাবুর অপরাধী, সে এখানে এসে বেনিফিশিয়ারির টাকা নিয়েছে বা প্রকল্পের সুবিধা নিয়েছে। তুমি করলে লীলা আর আমি করলে বিলা, একই অপরাধে অপরাধী বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন কুমার মজুমদার, যেটা আমি আগের দিনও তোমার সাথে বলেছি, অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, গোপালগঞ্জের বাসিন্দা, যার নাম 2002 এর লিস্টে নেই, যার বাবার নাম, পরিবারের গোষ্ঠীর কারুর নাম নেই, সেই একইভাবে বাংলাদেশ থেকে এসে এপারে ভোটার কার্ড বানাচ্ছে, আধার কার্ড বানাচ্ছে, এখানে সে লক্ষ্মীর ভান্ডার হয়তো পাচ্ছে। অন্যায়? তুমি আইনসভার সদস্য করে দিচ্ছ, তুমি ন্যায় দেখাচ্ছ। আমি স্বপন মজুমদারের কথা বললে, আর স্বপন মজুমদার হাইকোর্টে যার বিরুদ্ধে গেছিলেন আলোরানী সরকার, তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী, তার কথাটা বললে না? অশ্বত্থামা হতর পর একটা ইতি গজ আছে, কিন্তু বলো, শঙ্কুর গজ দেখলাম, তোমার গজ না, ও শঙ্কু গজদন্ত থাকতে পারে, আমি গজের কথাটা বলছি। তৃণমূলে আসার আগে আলোরানী সরকার কিন্তু ঘরটা ঘুরে এসেছিলেন বিজেপি হয়ে। তৃণমূলে আসার আগে উনি বিজেপিতে ছিলেন। আচ্ছা, এক্স্যাক্টলি। এইমাত্র তুমি, আমি না বললে হয়তো বললে, নিশীথ প্রামাণিকের কথা, যে নিশীথ প্রামাণিক যুবর অত বড় নেতা, দায়িত্বপ্রাপ্ত নেতা হয়েছিলেন তৃণমূল থেকে, তিনি তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন। তিনি বাংলাদেশি হলে, তৃণমূলে যখন ছিলেন বাংলাদেশি, যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তখনও বাংলাদেশি, তার আগে তৃণমূলে যখন ছিলেন তখনও বাংলাদেশি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে যদি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া অন্যায় হয়, আইনসভার সদস্য হয়ে যাওয়াটা কোন মর্মে ন্যায় হয় আমার জানা নেই। দর্শকদের সামনে প্রশ্নটা রাখলো। এবার আমি আসি মূল প্রসঙ্গে। শুনুন, আমরা প্রথম দিন থেকে বলেছি SIR is a veiled attempt to implement NRC through backdoor. SIR হলো পিছনের দরজা দিয়ে NRC লাগু করার অপচেষ্টা। আমরা যে অভিযোগ করেছিলাম, আজকে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হলো, হাফ প্যান্ট হলো তো মন্ত্রী, শান্তনু ঠাকুরের বক্তব্য ধরপাকড় এবং ডিটেনশন পরিষ্কার করে দিল যে আমরা প্রথম দিন থেকে গোটা দেশের বিরোধীরা যেটা বলছিলাম যে SIR আসলে NRC করবার অপকৌশল মাত্র, আজকে পরিষ্কার করে দিল। শুধু তাই না, উত্তরপ্রদেশের নেতা বলছে কোথায় বেশি করে ডিটেনশন ক্যাম্প করতে হবে, বাঙালি অধ্যুষিত যে অঞ্চল, অর্থাৎ দিল্লি লাগোয়া যে অঞ্চল, যেখানে নির্মাণ শ্রমিকরা কাজ করে, গাজিয়াবাদ লাগোয়া, নয়ডা লাগোয়া, উত্তরপ্রদেশ দিল্লির বর্ডার জুড়ে বেশি করে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। সুমন, মনে রাখতে হবে আজকে এই মুহূর্তে আনন্দবাজারেরই তোমাদের ডিজিটাল সংস্করণে দেখছিলাম যে গত এক মাসে 28 অক্টোবর থেকে 28 নভেম্বর এই সময়সীমায় SIR এর আতঙ্কে 33 জন মানুষের মৃত্যু হয়েছে, শুধুমাত্র SIR এর আতঙ্কে। এরপর যদি এর সাথে NRCর আতঙ্ক যোগ হয়, এই মৃত্যু মিছিল কোথায় গিয়ে দাঁড়াবে সুমন আমরা জানি না। কিন্তু আমরা এখানে বলতে চাইছি একটাই কথা, আজকে দেখুন শান্তনু ঠাকুর তো, শঙ্কুদেব পান্ডা কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে, কালকেও তৃণমূল ছিল, আজ বিজেপি, কিন্তু শান্তনু ঠাকুর তেলি নন। উনি তো হাফ প্যান্ট হলো সার্টিফাইড হাফ প্যান্ট, যেরকম এখানে বিশ্বনাথ দা আছে। বিশ্বনাথ দা বললেই বোঝা যায় যে এবিপিতে ঘন্টাখানেক সঙ্গে সুমন হচ্ছে, তেমনি শান্তনু ঠাকুর তেলি নন। শান্তনু ঠাকুর বলা মানে এটা বিজেপির অফিসিয়াল বক্তব্য, কারণ একজন কেন্দ্রীয় মন্ত্রী এই কথা বলছেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল কদিন আগে অসীম সরকার বিজেপির কিন্তু আমি বলছি যে পুরো বাক্যটা তুমি যদি শোনো শান্তনু ঠাকুরের, যে রোহিঙ্গাদের তিনি আটক করার কথা বলেছেন। আমি আসছি শান্তনু ঠাকুরকে কদিন আগে সার্টিফাই করেছেন বিজেপির আরেক নেতা, আরেক বিধায়ক, ঘটনাচক্রে তার, তিনিও বাংলাদেশের জন্ম, অসীম সরকার। তিনি কি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেছেন আমি যাচ্ছি না। শান্তনু ঠাকুর একটি ছবি, সেই ছবিটাকে কেন্দ্র করে অসীম সরকার বলছিলেন লন্ডনে ঘুরতে গিয়েছেন, লন্ডনে তারপর, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার মনে হচ্ছে শান্তনু ঠাকুরের আসল উদ্দেশ্য লন্ডনে ঘুরতে যাওয়া ছিল না। উনি আসলে যেখানে ঘুরতে গেছেন সেই ছবিটা পোস্ট করেননি, উনি জার্মানিতে ঘুরতে গিয়েছিলেন। উনি হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের অভিজ্ঞতা জানতে গিয়েছিলেন, নতুন হিটলারের নির্দেশে। আসল হিটলার বুঝলাম, কিন্তু আমায় তুমি বলো যে একজন যদি অনুপ্রবেশকারী বেআইনিভাবে আসা মানুষ হয়, তাকে তুমি আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর সপক্ষে না বিপক্ষে, আমি এটুকু বলে দাও। আমার শেষ করতে দিন আগে,
আমি আবারও বলছি প্রথম কথা অনুপ্রবেশকারী, আমি আবারও বলছি এই অনুপ্রবেশকারী তকমা দিয়ে এর আগে আমরা আসামের বুকে আমাদের আমাকে যদি 1720 অরূপ তুমি তো প্রক্রিয়াটা আমার থেকেও ভালো জানো, সেটা হচ্ছে বিএসএফ এই নামগুলো পাঠাচ্ছে রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য প্রশাসন এই রাজ্যে এবং গোটা দেশে একদম ক্লিন চিট করে নিচ্ছে, কোনো অপরাধমূলক কাজের কোনো নজির আছে কিনা, খুনটুন করে পালাচ্ছে না তো, তারপর শটান সেইটা পাঠিয়ে দিচ্ছে বিএসএফ-এ, বিএসএফ বর্ডার পাস করে দিচ্ছে। তুমি বলো এই যাদের পাঠানো হচ্ছে তাদের থাকাটাকে তুমি সমর্থন করো কিনা, এইটুকু বলে দাও। আজ অবধি একবারও কোথাও বলেছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা রাখতে চাই? আজ অবধি একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন? দ্বিতীয়ত, আমরা কেন ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই না? আসামের বুকে আমরা কি দেখলাম? প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারের লোক, তার নাম এনআরসি তালিকা। আমি এক্স্যাক্টলি এই আসামের উদাহরণে আসবো। তপোধীর ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার নাম তালিকার মধ্যে বাদ। এই যে বলছিলাম না আমি কেন আসছিলাম হিটলারের এই জার্মানির ইহুদি নিধন সেই পর্বে, আনা ফ্রাঙ্কের ডায়েরি আমরা সবাই জানি, দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। আমি জানি না ডায়েরিটা আগামী দিন কে লিখবে, তার নাম ববিতা দাস হবে কিনা। আসাম যুব মোর্চার বিজেপির সাধারণ সম্পাদিকা যে বাড়ি বাড়িতে ঘুরে প্রচার করেছিল কেন এনআরসি, কিন্তু একবারও আমি অরূপকে প্রশ্ন থাকবে বেশ, যে একবারও কি তৃণমূল বলেছে যে অবৈধ একজনও অবৈধ অনুপ্রবেশকারী এই রাজ্যে থাকবে না, এই রাজ্যে থাকা উচিত নয়, দেশ থেকে তাদের বিতাড়িত করা উচিত? একবারও বলেছে? আমার একটু প্লিজ দেখিয়ে দাও। একদম 100% তোমাকে সমর্থন জানিয়ে বলছি তোমার এই বক্তব্যকে। তার সাথে উল্টো দিকটাও বলা উচিত। সোনালী খাতুন হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সোনালী খাতুন একদম অত্যন্ত অন্যায়, এই অরূপের সঙ্গে একমত, কিন্তু তাতে আমার প্রশ্নটার উত্তর পেলাম না। শঙ্কু। সুমনদা, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে চেষ্টাটা করেছে যে কোনো ভাবে ছলে বলে কৌশলে অনুপ্রবেশকারীদের এখানে নাগরিক তকমা দিয়ে এরা রাখতে চায়, এদের ভোটার ব্যাংক হিসেবে রাখতে চায়। আমি না আপ্রাণ চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাগজটা ছুঁড়ে মেরেছিলেন লোকসভাতে, সেই কাগজটা কোথায় আছে? এত বড় দল নিশ্চয়ই কোথাও ভবিষ্যতে এদের ইতিহাস লিখবার সময় সেই কাগজ গুরুত্বপূর্ণ কাগজ, আমি সেই কাগজটা খুঁজতে যাই, সেই কাগজের নাম আছে উত্তরদিক শঙ্কুদেব পান্ডা। বিহারে কজন আইডেন্টিফাই হয়েছে? এই যে অসভ্যতা বাঙালিকে নিয়ে, ও কি করে দেবে? জ্ঞানেশ কুমার উত্তর দিতে পারেনি। নির্বাচন কমিশনকে গালি দিলে বিজেপি প্রেস কনফারেন্স করে, নির্বাচন কমিশনকে আক্রমণ করলে ওরা প্রেস কনফারেন্স করে, আর উত্তর দেবে না তো কে দেবে? শ্রমিক ভট্টাচার্য দিচ্ছেন, জ্ঞানেশ কুমার কোন জেলায় যাওয়া উচিত? আমি সবে একটা কাগজের কথা বলেছি, এখনো কিছু বলিনি। আমার বক্তব্য হচ্ছে সুমনদা, কাগজ ফাগজ ছেড়ে দাও, তৃণমূলের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে কি ছিল না ছিল আমি জানতে চাই না। আমি শুধু একটাই কথা জানতে চাই, আজকের ডেটে দাঁড়িয়ে তৃণমূল প্রকাশ্যে একবার এইটা কেন বলছে না যে যারা অনুপ্রবেশকারী রয়েছে, যারা আইডেন্টিফাই, যারা নিজেদের আইডেন্টিফাই করছে, তাদের এগেইনস্টে কেন গভর্নমেন্ট অ্যাকশন নিচ্ছে না? যারা বসে বলছে আমরা বাংলাদেশি। প্রথম কথা আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস কোথাও বলেনি কোনো বাংলাদেশি যদি অফিসিয়ালি ধরা পড়ে তার পক্ষে তৃণমূল কংগ্রেস কোনোদিন এই স্টেটমেন্ট যাও ধরো করে। আরে ভাই এই যে পুলিশের সহযোগিতা ধরেছে কে? ধরেছে কে? কে ধরেছে? কেউ ধরেনি। স্বেচ্ছায় সীমান্তে গিয়ে বসে পড়েছে ওদিকে যাবো বলে। বসে আছি এত সিরিয়াস বিষয় আরো রসিকতা হওয়ার আগে আমি দ্রুত আমার পরের বক্তার কাছে চলে যাব। দেখুন, অনেকে বলছেন যে ডিটেনশন ক্যাম্প করে নাকি রোহিঙ্গা মুসলমানদের আলাদা করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। আপনাদের মনে থাকবে এই একই কথা বলা হয়েছিল আসামে। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং গৌহাটি হাইকোর্টের নজরদারিতে আসামে 6 বছর ধরে এনআরসি প্রক্রিয়া চলেছিল। মোট খরচ হয়েছিল কত আমার আপনার করের টাকায়? 1602 কোটি টাকা। 2019-এ প্রকাশিত হলো সেই চূড়ান্ত তালিকা। দেখা গেল 19 লক্ষ নাম নাগরিকত্বের তালিকা থেকে সে বাদ চলে গেছে ডাউটফুল সিটিজেন হিসেবে। তার মধ্যে 12 লক্ষ ছিল হিন্দু আর 7 লক্ষ মুসলমান। ডিটেনশন ক্যাম্পে মাসের পর মাস পৌঁছতে হয়েছিল এদেশের বহু বৈধ নাগরিককে। 6 বছর ধরে যথেষ্ট সময় নিয়ে এমন এনআরসি হয়েছিল যে আজকেই আমি দেখছিলাম 2019 সালের নভেম্বর মাসে স্বয়ং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে হয়েছিল পুরো তালিকাটাই ভুলে ভরা, যাদের নাম তালিকায় থাকার কথা নয় তারা ঠাঁই পেয়েছে, আর যাদের নাম থাকা উচিত ছিল তারা বাদ পড়েছে। সুতরাং এই ধরপাকড় আর ডিটেনশন শুনে কারুর যদি আসামের কথা মনে পড়ে যায় তাকে খুব দোষ দেওয়া যায়? কৌস্তব কি বলে? আমি শুরুতে বলবো যে ডিটেনশন ক্যাম্প কিন্তু আমাদের রাজ্যের সরকার 2 জায়গায় জমি দিয়ে রেখেছে, একটা হচ্ছে বনগাঁ, একটা রাজারহাট। বিজেপি বলছে দেশ প্রায়োরিটি। কি দারুণ! হ্যাঁ,
পুলওয়ামায় আরেকবার বলো কোথায়, মানে রাজ্য সরকার জমি দিয়েছে? রাজ্য সরকার জমি দিয়ে রেখেছে বনগাঁ এবং রাজারহাটে। হ্যাঁ, বনগাঁ এবং রাজারহাটে এক খারিজ করলো। হ্যাঁ, যাই হোক, শেষ করুক। তৃণমূল তো পার্থচারীজির খাটের তলায় টাকাও খাই, মাঝখানে বললে তো মুশকিল, গায়ে লেগে যায় সত্যি বললে। বিজেপি বলছে তৃণমূল তো পার্থচারীজির খাটের তলায় টাকাও খারিজ করে, অরূপ যে খুশি খুশি খারিজ করতে পারে। বিজেপি বলছে দেশ প্রায়োরিটি। আরে বিজেপির কাছে দেশ প্রায়োরিটি? হ্যাঁ, কোন দিন দেশ প্রায়োরিটি ছিল বিজেপি? যে বিজেপি 30 বছর ধরে স্বাধীনতার পতাকা তোলেনি, বিজেপির দপ্তরে পতাকা তুলতে গেছিল যে ছেলেটি, তাদেরকে অ্যারেস্ট করিয়েছিল বিজেপি, তাদের কাছে দেশ প্রায়োরিটি? স্বাধীনতার সময় আরএসএস এর পত্রিকায় লেখা হয়েছিল, কি লেখা হয়েছিল? যে এই ঝান্ডা আমি মানি না, তেরঙ্গা ঝান্ডা, তেরঙ্গা মানে অপয়া, ভাগ্যা ঝান্ডা করতে হবে, গেরুয়া ঝান্ডা করতে হবে, দ্বিজাতির তত্ত্ব আনিয়েছিল এই সেকুলার দেশে। আমরা কি দেখলাম এই ঘটনার, পাহেলগাঁওয়ের ঘটনার পর আজ পর্যন্ত একজন জঙ্গি ধরা পড়লো। বিজেপির নেতারা ঝাঁপিয়ে পড়লেন সমস্ত মুসলমান মানি নাকি দেশদ্রোহী। আর বিজেপি নেতারা বলেন যে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে তোমরা কেন এসেছিলে, কি কারণে এসেছিলে? আমরা বলছি তো আমার পরিবার, আমার বাবার জন্ম কলকাতাতে, আমার ঠাকুরদা এসেছিল ওখান থেকে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে পালিয়ে চলে আসতে হয়েছিল। কেন আসতে হয়েছিল? আসতে হয়েছিল মুসলিম মৌলবাদীদের আক্রমণে। আর এই মুসলিম মৌলবাদীরা মুজিবুর রহমানকে তার ঘরের মধ্যে খুন করেছিল। আজকে বিজেপি নামক দল গৌরী লঙ্কেশকে খুন করছে, নরেন্দ্র দাভোলকরকে খুন করছে, গোবিন্দ পানসালকে খুন করছে, গ্রাহাম স্টুয়ার্ট স্ট্রেঞ্জকে খুন করছে। হিন্দু মৌলবাদ সেদিন মুসলিম মৌলবাদীরা যা করেছিল, আজকে হিন্দু মৌলবাদীরা এই বিজেপির নেতৃত্বে একই কাজ করছে। কৌস্তব, সব বুঝলাম। আমি বাড়তি সময় দেবো। আমি অরূপকে যে প্রশ্নটা করলাম, ওই 2003 সালে লালকৃষ্ণ আদবানি যখন সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করলেন, যেটা একেবারে আজকের এই এনআরসির কার্যত বীজটা পোতা হলো, বামেরা সমর্থন করেছিল। আমি আবার বলছি, একদম সমর্থন করেছিল। একদম নয়, কোনোভাবেই নয়, কোনোভাবেই নয়। বামেরা যে কথা বলেছিল, যে সম্পূর্ণ সমর্থন করেছিল, আমরা এখনো বলছি। দেখবেন 2012 সালের আমাদের ডকুমেন্টেও আছে, আমাদের ডকুমেন্টে আছে, 2003 বলছি, 12টারও নয়, 12 সালের ডকুমেন্টেও আমাদের আছে। একজনও বাংলাদেশের সংখ্যাগুরু যদি বাংলাদেশের সংখ্যালঘুদের দ্বারা আক্রান্ত হয়ে আসতে চান, হিন্দুরা যদি আসতে চান, তাদের ভারতবর্ষের নাগরিক হওয়ার সুযোগ দেওয়া উচিত, ডকুমেন্টে আছে। এখানে লীলা বিলার কথা শুনলাম। হ্যাঁ, একটা ক্ষেত্রে দেখুন, তৃণমূল টিকিট দিয়েছে পঞ্চায়েতে বাংলাদেশের অনুপ্রবেশকারী, আবার বিজেপি টিকিট দিয়েছে পঞ্চায়েতে বাংলাদেশের অনুপ্রবেশকারী। নিশীথ প্রামাণিক নিয়ে তৃণমূল ভাষণ দিচ্ছে, আবার সে তৃণমূলেই ছিল। আলোরানী সরকার, একবার তৃণমূল একবার বিজেপি। স্টুডিওতে দেখলেও বুঝতে পারবেন না কে কখন তৃণমূল কে কখন বিজেপি। প্রশ্নটা হচ্ছে, প্রফেসর শঙ্কু বড় না শান্তনু ঠাকুর বড়? কিন্তু বুঝতে পারছি না। আমরা তো কথা বলেছিলাম, আমরাও তো একই কথা বলছি, অন্য কিছু তো বলছি না। যে এসআইআর যদি ভালো করে হতো, এসআইআর এর কোনো প্রয়োজন ছিল না। মানুষকে হেনস্থা করা হচ্ছে, একের পর এক ঘটনা আমি বলতে পারি। গরিব মানুষ হেনস্থার মধ্যে কতজনের হিয়ারিং হবে সুমন দা? এখনো পর্যন্ত ডিসাইডেড নয়। এক একটা বিধানসভায় 30,000 40,000 হিয়ারিং হবে। কোন জায়গায় হিয়ারিং হবে, কিভাবে হিয়ারিং হবে? আমি একের পর এক বিধানসভার নাম বলতে পারি, বিশেষ করে ভাইপোর কেন্দ্রে, যেখানে 90% 99% ফোন ডেড লেফট নোটিস মাল্টিপল এন্ট্রি, তা ইয়ারোর মাধ্যমে বিএলওদের চাপ দিয়ে থ্রেট করে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন, শুভেন্দু ইসিআই অধিকারী, উনি সব জেনে গেলেন। আমরা তো এই কথাটাই বলেছিলাম, যে এসআইআর করে সমস্যার সমাধান হবে না, এসআইআরটা যদি ঠিক মতো করা হতো। আমি তো বলছি, বারবার বলছি, সুমনদা, আমার পরিবারের যদি কেউ মারা যায়, বা সংখ্যালঘু পরিবারের কোনো যদি কেউ মারা যায়, 1 মাসের মধ্যে রেশন কার্ড বন্ধ হয়ে যায়। কি করে রেশন কার্ড বন্ধ হয়? রেশন দপ্তরের সাথে শ্মশানের লিঙ্ক করা আছে বা গোরস্থানের লিঙ্ক করা আছে। কেন রেশন দপ্তরের সাথে শ্মশানের সাথে ইলেকশন কমিশনের অফিস লিঙ্ক করা থাকবে না? আরেকটা কথা বলছি সুমনদা, এত বড় এনুমারেশন ফর্ম, এর আগে তো অনেককে সেলিব্রিটিদের দেখেছি, নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কেন 1.5 মাস ধরে 2 মাস ধরে মানুষকে এনুমারেশন ফর্ম ফিল আপ করা বোঝানো হলো না? কেন বোঝানো হলো না? কেন রাজনৈতিক দল সাহায্য করতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, আনপড় মানুষ, তাদের রাজনৈতিক দলের কাছে যেতে হবে কেন? এই কথাটা আগে তিনি মনে করতে পারেন আমি কার কাছে যাব? 100% একমত এই জায়গায়। কিন্তু আমি অরূপ দুটো মারাত্মক কথা বললো। একটা বললো ডায়মন্ড হারবারে বিএলওদের জোর করে চাপ দিয়ে নাম ঢোকানো, এবং 2 হচ্ছে দুটো জমি আলাদা করে রাজ্য সরকার রেখে দিয়েছে যে ডিটেনশন ক্যাম্প হবে। কথা, এই মিথ্যাটা সিপিএম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। এখানে পরিষ্কার এটা সুপ্রিম কোর্টে দ্য স্টেট গভর্নমেন্ট হাউএভার ক্লারিফাইড দ্যাট দ্য ডিটেনশন সেন্টার হ্যাভ নাথিং টু ডু উইথ দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, আর্গুইং দ্যাট ইট ওয়াজ কমপ্লাইং উইথ দ্য সুপ্রিম কোর্ট directives according to the 2017 prison statistic compiled by the National Crime Records Bureau. এটা
as per the Supreme Court directive, National Crime Bureau জমি নির্দিষ্ট করা হয়েছে। দেখো একেবারে প্যাথোলজিক্যাল সবার আক্রমণের লক্ষ্যবস্তু ডায়মন্ড হারবার। দেখুন শ্রমিক ভট্টাচার্য বলছে সুমনদা বারে বারে একাধিক হচ্ছে নিশীথ প্রামাণিক বা অন্যান্য হিন্দু বিভিন্ন নেতা নেত্রী হোক বা মানুষের নাম উঠে এসেছে যারা বাংলাদেশ থেকে এসেছেন বলে। আওয়ার স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার সুমনদা, আমরা ডে 1 থেকে বলে আসছি যে যারা ধর্মের ভিত্তিতে যাদেরকে বিতরণ করা হলো তাদের তো আমরা একসেপ্ট করে নিচ্ছি, তাদের জন্যই তো সিএ এরা বিরোধিতা করেছে। এরা কোনো এরা যে তাও তো আজকে ধরুন সিপিএম তো আলোরানী সরকারের বিরুদ্ধে তোমার প্রার্থীর বিজয়ী প্রার্থী দুবার হাইকোর্টের একবার সিঙ্গেল বেঞ্চ আর একবার ডিভিশন বেঞ্চে যাওয়াই উচিত হয়নি। আপনি মনে করুন দল তো বোঝানো উচিত ছিল তাকে, আলোরানী সরকারের ডিক্লারেশন দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল উনি হিন্দু, উনি শরণার্থী, উনি অনুপ্রবেশকারী না। তোমাদের বলা উনি সিএ ডিমান্ড করতে পারতেন, উনি করেননি। হিন্দুদের ব্যাপারে আমরা 100% বলেছি। কদিন আগে বাংলাদেশে একজন মুসলমান বাউল, তাকে তার রিলিজিয়নের কারণে কিন্তু নয়, সেখানে সে মুসলমান, তারপরে তাকে হত্যা করা চাই। সেই বাউল যদি ভারতবর্ষে আশ্রয় চায়, আপনি ধর্মের জন্য তাকে আশ্রয় দেবেন? আরে ভাই আশ্রয় দেবেন না? আরে ভাই যে আজকে 10 জন তৃণমূলের প্রতিনিধি দল, 10 জন সাংসদ, তারা জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছিলেন। আমি এই প্রতিবেদনটা নিয়ে অবশ্যই আরো গভীরতর প্রশ্নে আসবো। দেখুন, Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. তৃণমূল কংগ্রেসের 3 বছরে কত কর্মী খুন হয়েছে সেটা একবার বলুন, আর সেই রক্তটা কার হাতে মাখা আছে সেটা ওরা ঠিক করুক, আমরা করছি না। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর। এরই মধ্যে এসআইআর স্থগিত করার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে শুক্রবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করল তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল। তৃণমূলের দাবি, এসআইআর এর কারণে গত 32 দিনে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হাতে সেই 40 জনের তালিকা তুলে দেওয়া হয়েছে। We first handed over to him a list of almost 40 dead because of the SIR process, giving all the details. The meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. যারা গেছে তারা এসআইআর এর ফর্মটা ফিল আপ করেছে কি করেনি, তার বাড়ির স্ত্রী, বাড়ির ছেলে মেয়ে, এনারা কি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন না এখনো ফাঁকা রেখে দিয়েছেন? নিজেরা ফর্ম ফিল আপ করে মানুষকে বোকা বানাচ্ছেন, মানুষকে মিথ্যে কথা বলছেন, তারা যেন ফর্ম ফিল আপ না করে। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, তৃণমূলের প্রতিনিধি দলের বৈঠকে তারা স্পষ্ট করে দিয়েছে ভারতের সংবিধানের 326 অনুচ্ছেদ অনুসারে কেবল ভারতীয় নাগরিকরাই ভোট দেওয়ার অধিকারী, বিদেশিদের সেই অধিকার নেই। পাশাপাশি কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকা তৈরি এবং নির্বাচন প্রক্রিয়া চলে সংবিধান এবং আইন অনুসারে, তৃণমূলকেও তা মেনে চলতে হবে। এই বিশেষ নির্দেশ সব ডিইওকে কঠোরভাবে মেনে চলতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যদিও তৃণমূলের প্রতিনিধিরা এর বিরোধিতা করছে। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূল প্রশ্ন করে, বাংলায় বিজেপি নেতারা দাবি করছেন যে প্রায় 1 কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে। নির্বাচন কমিশন এই ভয় দেখানো মন্তব্যের বিরোধিতা করেনি। নির্বাচন কমিশন কি বিজেপির নির্দেশে কাজ করছে? 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই। পশ্চিমবাংলায় এসআইআর করছো যেহেতু নির্বাচন কমিশন, আসামে করছো না কেন? তার ভ্যালিড যুক্তি দেখাও। এটা বললো না। আধার কার্ড সুপ্রিম কোর্ট বলার পরেও কেন মান্যতা দেওয়া হবে না যে আধার লিঙ্কে সবকিছু আছে, এটা জোর দিল না। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলা হয়েছে মৃত, স্থানান্তরিত এবং 2 জায়গায় নাম থাকা ভোটারদের বিষয়ে বিএলওদের প্রভাবিত বা হুমকি না দিতে। কমিশন জানিয়েছে রাজনৈতিক বক্তব্য পেশ করা তৃণমূলের অধিকার, তবে নির্বাচনী পদ্ধতি সম্পর্কিত ভুল তথ্য ছড়ানো থেকে
বিরত থাকা উচিত। এই প্রেক্ষিতে আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে মিথ্যা দাবি করছে যে তারা এআইটিসি প্রতিনিধি দলের উত্থাপিত বিষয়গুলির প্রতিটা পয়েন্ট খণ্ডন করেছে। এই দাবিগুলো কেবল বিভ্রান্তিকর নয়, এগুলি সম্পূর্ণ মিথ্যা। যদি নির্বাচন কমিশনের সত্যি লুকোনোর কিছু না থাকে এবং প্রকৃতপক্ষে স্বচ্ছতায় বিশ্বাস করে, তাহলে উদ্দেশ্য প্রণোদিতভাবে অল্প অল্প তথ্য ফাঁসের আড়ালে না থেকে অবিলম্বে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ এবং তাদের দাবি করা প্রতিটি প্রমাণ প্রকাশ করা উচিত। পশ্চিমবঙ্গ এবং তৃণমূলের সঙ্গে লড়াই করার আগে দুবার ভাবুন। কয়েক ঘন্টা খুব কম হবে। আমাদের 5টি মৌলিক প্রশ্নের উত্তর দিতে যতদিন লাগবে সময় নিন। সময় শুরু এখন থেকে। সিও দপ্তর সূত্রে খবর, শুক্রবার বেলা 12টা পর্যন্ত বিএলওরা যত এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন করেছেন সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে মৃত ভোটারের হদিশ মিলেছে 15,53,000। স্থায়ীভাবে ঠিকানা বদলেছেন 8,88,000 জন। ডুপ্লিকেট অর্থাৎ এক ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে, এরকম রয়েছে 58,164। খোঁজ মেলেনি 2,61,000 জন ভোটারের। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিএলওদের ওপর কাজের চাপ নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। পশ্চিমবঙ্গে বিএলওদের মৃত্যু নিয়ে কেউ কেউ অত্যন্ত অসংবেদনশীলভাবে কটাক্ষ করছেন, কিন্তু ফ্যাক্ট রিমেন্স, কৃষ্ণনগরের রিঙ্কু তরফদার কিংবা মুর্শিদাবাদের জাকির হোসেনরা কিন্তু একা নন। দেশ জুড়ে বিএলওদের মৃত্যু হচ্ছে। সব থেকে বেশি মৃত্যু হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে 8 জন, গুজরাটে ইতিমধ্যেই 5 জন, উত্তরপ্রদেশে 4 জন, রাজস্থানে 2 জন, কেরল আর তামিলনাড়ুতে 1 জন করে বিএলওর মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যুগুলো দেখিয়ে আজ তৃণমূল কংগ্রেস, দেখালাম আপনাদের, দিল্লিতে দাবি করছে যে জ্ঞানেশ কুমার আর জাতীয় নির্বাচন কমিশনের হাতে রক্ত লেগে আছে, তাই এসআইআর স্থগিত করা হোক। আমার পরের বক্তা রাহুল চক্রবর্তী। আমি বলছি, রাহুল, 2013 পঞ্চায়েত ভোট পর্বেই 17 জনের মৃত্যুর পর কই তৃণমূল একবারও বলেনি তো যে পঞ্চায়েত ভোটটা স্থগিত করা হোক, কিংবা 2018 সালে পঞ্চায়েত ভোটে 29 জনের মৃত্যু হয়েছিল তারপর, এবং ওই 29 জনের মধ্যে প্রচুর তৃণমূল সদস্য, সমর্থক, কর্মী ছিলেন। আমি বলছি, তৃণমূল একবারও বলেনি তো যে 2018 ভোটটা বন্ধ হোক যতদিন না শান্তি ফেরে। ভোটে মৃত্যুর রক্তটা, রাহুল, তখন কার হাতে লেগেছিল? না সুমন, একটা কথা বলা উচিত এখানে। দেখো, আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে এসআইআর, বা আমরা নির্বাচন কমিশন জাতীয় ইস্যু করে দিয়েছি, যেখানে তুমি যে প্রসঙ্গটা দিলে তাতে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদেরই, এবং এটা ঠিক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে নির্বাচন কমিশন, তুমি একটু আগে যে বলে শুরু করলে, কিন্তু আমি বলছি সেদিনকার দিনে দাঁড়িয়ে তৃণমূল তো, হ্যাঁ নিশ্চয়ই দেবো, তৃণমূল তো একবারও বলেনি যে এত মানুষের মৃত্যু হয়েছে, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কর্মী, ভোটটা একটু স্থগিত করা হোক, পশ্চিমবঙ্গে শান্তি ফিরুক, আবার ভোট হবে। তুমি কি একটু আগে বললে, একটু আগে, যে আমরা এসআইআর এর সম্পূর্ণ পক্ষে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যাতে সংশোধন করা দরকার, তো এভরিথিং হ্যাজ টু বি রেকটিফাইড। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে তার সংশোধন হচ্ছে। সুমন, সেই সংশোধনের জায়গায় তো আমরাও যেতে চাই, আমরাও চাই এসআইআর হোক। কিন্তু আজকে তুমি ভাবো তো, যখন 1,25,00,000 নামের কথা বলা হয় যে এরা বাদ যাবে, বা 52 বিএলও যেখানে বিহারের জেলে পড়ছে, এদের মতো তোমরাও পচবে, তখন নির্বাচন কমিশন একটাও শব্দ উচ্চারণ করেনি কেন? কেন নির্বাচন কমিশন বলেনি একবার মানুষকে আশ্বস্ত করে যে ভাই এটা ভুল, এটা বিরোধী দলনেতা বলতে পারে না, তোমরা আশ্বস্ত থাকো, আমরা এরকম আতঙ্ক ছড়ানোর দরকার নেই, একবারের জন্য নির্বাচন কমিশন বলেনি। তার মানে জেনে শুনে এটাকে প্রভোগ করেছে নির্বাচন। আচ্ছা, নির্বাচন কমিশন তো এটাও বলা উচিত ছিল, যখন রাজ্যের শীর্ষ পদাধিকারী মুখ্যমন্ত্রী স্বয়ং বলেন যে ওদের চাকরি, আবার তো চাকরি করতে আমাদের এখানেই ফিরবেন, তখনও নির্বাচন কমিশন, তোমায় মানতে হবে রাহুল, একেবারে নিশ্চুপ ছিল, কোনো ব্যবস্থা নেননি, আপত্তিও জানায়নি। দেখে না যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যের যার নির্দেশে দাঁড়িয়ে ডিটেনশন ক্যাম্প হচ্ছে, কপিল আগরওয়াল থেকে হিরো হিরালাল, ওদের যে মুখপাত্র, সে পর্যন্ত বলে যাচ্ছে যে ভাই এখানে ডিটেনশন তো হবে, এটা মুখ্য নির্দেশ হচ্ছে। বিজেপি নামক একটি দল যার মুখ্যমন্ত্রী নির্দেশ দেয় ডিটেনশন করতে, আর সেটা সাপোর্ট করে এখানকার দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সে অরূপ বলছে হাফ প্যান্ট হোক আর ফুল প্যান্ট হোক, সে মন্ত্রী দাঁড়িয়ে বলে দায়িত্ব নিয়ে, হ্যাঁ এখানে ডিটেনশন ক্যাম্প হবে, তাহলে মানুষের আতঙ্ক ছড়াবে না, মানুষ আত্মহত্যা করবে না, মানুষ ভয় পাবে না, মানুষের মধ্যে ফিয়ার কনসাস কাজ করবে না। আজকে দাঁড়িয়ে আমরা, ভাই বলতে দাও ভাই, এভাবে চিৎকার করলে আমি বলছি, তুমি নিশ্চিত যে তৃণমূল নেতা নেত্রীরা যা এতদিন বলেছে তাতে একটু আতঙ্ক ছড়ায়নি? আমি তো বলছি, নির্বাচন কমিশনের দিকে শোনো, তৃণমূল কংগ্রেস খুব খারাপ, নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে আব্বাপন মানুষ,
যে সংসদের প্রক্রিয়া তুমি যেটা বললে চালু হবে, মানুষ খুশি হবে, মানুষ চায় ফেয়ার এন্ড ইলেকশন। আজকে আসামে দাঁড়িয়ে যে আমরা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন যে এখানে কোথাও পেছনে একটা অত্যন্ত সুপরিকল্পিত পলিটিক্যাল চিত্রনাট্য আছে, কারণ এখানে এনআরসির সাথে গুলিয়ে দেওয়া হচ্ছে এসআইআর কে। আসামে দাঁড়িয়ে এই এনআরসি করে 12 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে, ধরে নাও তুমি। আমি বলি, তোমায় বলি, ডিটেনশন ক্যাম্প করে দাঁড়িয়ে আমরা দেখেছি কি ফখরুদ্দিন আলী আহমেদ প্রাক্তন রাষ্ট্রপতি, তার পরিবার বাদ। সুতরাং যদি ফখরুদ্দিন আলী আহমেদ পরিবার বাদ হতে পারে, বাংলায় কোন মানুষের কি অধিকার আছে তখন বাদ হতে পারে? তো মানুষের তো সে আতঙ্ক কাজ করবেই। তার মানে নির্বাচন কমিশন বা বিজেপির বকলমে যে সিস্টার কনসার্ন, তাদের একটাই উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দাও। কখনো সিবিআই দিয়ে করেছে পলিটিক্যাল কাজ, কখনো ইডি দিয়ে করছে, কখনো এবার এসআইআর এর মাধ্যমে করছে, বাংলার মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখতে, যাতে মানুষ শঙ্কিত হয়। মানুষের এই যে তোমার ব্যাখ্যা কি আজকে যে বিজেপি তীব্র আক্রমণ করছে গণেশ কুমারকে এবং নির্বাচন কমিশনকে? তুমি একটা কথা বলছো, তুমি একটা কথা বলছো, জ্ঞান দিলে চলবে না। আমি গণেশ কুমারের মানে পূর্বতন কোথায় ছিল, অমিত শাহর সাথে কি সুন্দর রিলেশন ছিল, আমি এই সামনে বলতে চাই না কিছু। আমি বলতে চাই না জুডিশিয়ারিতে কি করে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমি তাও বলতে চাই না। পুরো পরিকল্পিত চিত্রনাট্যের মধ্যে অনেক কিছু আছে সুমন। সেখানে দাঁড়িয়ে আজকে বাংলায় দাঁড়িয়ে যে স্যারটা তুমি বলছো বা আমি দাবি করছি, তার পেছনে যে চক্রান্ত বা আতঙ্ক ছড়িয়ে আছে, তার জন্য দায়ী একমাত্র এবং পুরোপুরি নির্বাচন কমিশন এবং বিজেপি। ও বলছে তোমাদের আপত্তিটা স্ক্রিপ্টেড। সুমনা, আমার তৃণমূলের কাছে শুধু একটাই সরাসরি প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে, যে আপনারা যেখানে ওয়াকআপ বিল মেনে নিচ্ছেন সেখানে ডিটেনশনের মতো একটা অফিশিয়াল প্রসেস কি আবার বাজে কথা কি মাননি তুমি একটা কথা বলছো, সরকার একটা বলছে না। এক সেকেন্ড কে শুনতে হবে ভাই, শুনছি তো। আমার নাম 2002 এর ভোটার লিস্টে আছে, আমার নাম 25 এর ভোটার লিস্টে আছে। আমাকে এনুমারেশন ফর্ম ফিলআপ করতে হচ্ছে, আমাকে এনুমারেশন ফর্ম ফিলআপ করতে হচ্ছে। ওয়াকআপ বিল মেনেছো কি মাননি? ওয়াকআপ বিল মেনেছো কি মাননি? কোনো উত্তর নেবে না আপনারা মেনেছেন মানেননি? আরে ভাই জানতে চাইছি তো, ভাই শুনবি তো, কথা হচ্ছে এই ওয়াকআপ বিলের বিরুদ্ধে প্রথম থেকে বিরোধিতায় আমরা আজও রয়েছি, আগেও ছিলাম। দ্বিতীয় কথা, যে ওয়াকআপ স্টেট দেশের আইন 2025 এর কথা, সেগুলো যদি পোর্টালে আপলোড না হয় কিন্তু আবার কর্পোরেটকে বিক্রি করবে। সেই প্রপার্টিগুলো কর্পোরেটকে বিক্রি করবে। আপনি কেন বাধ্য হচ্ছেন? 2002 তে আপনার নাম রয়েছে, 25 আপনার নাম রয়েছে, কেন বাধ্য হচ্ছে? এই কারণে আজকে যে এই প্রপার্টিগুলো ওয়াকফের এনলিস্টেড, সেগুলোকে আপনার যদি সেগুলো পরের দিন আম্বানি আম্বানিকে বিক্রি করবে, সেগুলো পরের দিন বিক্রি করবে। কেউ মেনেনি, তোমরা করছো। এখন প্লিজ এই অন্তরহীন আমি চলতে দেব না। হ্যাঁ, বক্তব্য হচ্ছে যারা ওয়াকআপ মেনে নিয়েছে তাদের এনআরসি বা ডিটেনশনে কি অসুবিধা? এটা একটা প্রসেস। ওয়াকআপ দেশের বাইরে কোনো সুস্থ মানুষ এরপরে শঙ্কু বলবে তাদের দেশ থেকে বাইরে বের করে দিলেই বা কি আপত্তি। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি এইখানে আমি দেখালাম বিএলওদের কিভাবে মৃত্যু হচ্ছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। সেটা নিয়ে দিল্লিতে রাজ্যের শাসক দল ন্যায্য কারণে, সঙ্গত কারণে যথার্থভাবে প্রতিবাদ করছে, খুব ভালো। কিন্তু আমি বলছি যেখানে একজন বিএলওর স্বামী আক্রান্ত হচ্ছেন, তাকে পুলিশের সঙ্গে মিটমাট করার পরামর্শ দেয়া হচ্ছে, মানে মালদার হরিশ্চন্দ্রপুরের বিএলওকে মানসিক নির্যাতন এবং বিএলও কথা শোনেননি বলে তার কাজের সঙ্গে যুক্ত নন, তার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল, তারপর 24 ঘন্টা কেটে গেছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রশ্ন আমরা স্পষ্ট করে তুলব পরের প্রতিবেদন। আমার স্বামীকে মেরেছে এসআইআর বিএলওর ডিউটি করতে গিয়ে হুমকি দিচ্ছে, পাশাপাশি ঘুরছে। ঘটনার পর কেটে গিয়েছে 24 ঘন্টা, কিন্তু এখনো অধরা অভিযোগ এখনো হুমকি দিচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ওই ব্যক্তি। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে উঠেছে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ। আতঙ্কে দিন কাটছে বিএলওর। মিটমাট করে নেওয়ার জন্য নোটিশ এসছে, আপনি কি করতে চান? থানার লোক ছিলেন। কয়েকদিন আগেই উত্তর 24 পরগনার সন্দেশখালীতে বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিএলএর বিরুদ্ধে। এই আবহে এবার মালদার হরিশ্চন্দ্রপুরে এক বুথ লেভেল অফিসারকে মানসিক নির্যাতন এবং তার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মালদায়। বিএলওর অভিযোগ এনুমারেশন ফর্ম বিলি থেকে সংগ্রহের কাজ তার নির্দেশ মেনেই করতে হবে বলে চাপ দিচ্ছিলেন মোহাম্মদ কাশিম উদ্দিন নামে এক ব্যক্তি। তিনি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রাক্তন সদস্য। অভিযোগ বর্তমানে অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ। এসআইয়ের জন্য নিযুক্ত করা হয়েছে বিএলওকে। সেই বিএলওর স্বামীকে শাসানো হয়েছে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা। যদিও তৃণমূলের দাবি অভিযুক্ত তাদের কেউ নন, কংগ্রেসের।
মালদার প্রাক্তন কংগ্রেস নেতা যে হুমকি দিয়েছেন এবং তার জন্য যে বিএলও আতঙ্কিত হয়ে রয়েছেন, আমার মনে হয় পুলিশের যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা টেক আপ করা উচিত, ব্যাপারটা দেখা উচিত। কংগ্রেসকে ওই শিক্ষায় আমাদের দেওয়া নাই, বাট কংগ্রেসের কর্মীরা এগুলো করেনি, একদম গ্যারান্টি। অবশ্যই তৃণমূল না করুক আর কে করবে? অভিযুক্ত এখনো অধরা। এই আবহে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিএলও। আমার স্বামীকে মেরেছে এসআইআর বিএলওর ডিউটি করতে গিয়ে, হুমকি দিচ্ছে, পাশাপাশি ঘুরছে, মিটমাট করে নেওয়ার জন্য নোটিশ এসছে। আপনি কি করতে চান? থানার লোক ছিলেন। মানে থানা থেকে পাঠানো হয়েছিল? হ্যাঁ, থানা থেকে। সালিসি করার জন্য? হ্যাঁ হ্যাঁ, থানা থেকেই পাঠানো হয়েছিল। কি বলা হয়েছিল ওখানে? মানে বিষয়টা আরো এগিয়ে নিয়ে যাব নাকি এখান থেকেই শেষ করে দিব এরকম বলছিলেন। সালিসি করতে বলছিলেন। এফআইআর হয়েছে, কেস রুজু হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। অতি শীঘ্রই আমরা বলেছি যে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, খোঁজাখুঁজি চলছে। অভিযুক্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিটমাট করে নেওয়ার প্রস্তাবের কথা অস্বীকার করে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। দেখুন, বিএলওর অসুস্থতা বা দুর্ভাগ্যজনক মৃত্যুকে ইস্যু করব, আর যখন মহিলা বিএলওর স্বামীকে তিনি কথা না শোনার জন্য মারা হয়েছে, এই মারাত্মক অভিযোগ উঠবে, তারপর 24 ঘন্টা কেটে যাবে, আমি ব্যবস্থা নেব না, এও তো ভয়ঙ্কর। পাশাপাশি এটাও বলতে হবে, এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে কোনো বৈধ কাগজপত্র ছাড়া 12 জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে। কিন্তু আমি পরবর্তী বক্তার কাছে আসার আগে কয়েকটা ফিগার আপনাদের সামনে রাখি। দেখুন, আজ দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা জানতে পাচ্ছি, শুধুমাত্র মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন 15,53,000। আই রিপিট, 15,53,000। আর সব মিলিয়ে বাদ পড়তে চলেছে এখনো পর্যন্ত 27,71,000। এখনও কিন্তু খেয়াল রাখতে হবে 7 দিন বাকি আছে। ভাবুন, এবছরের জানুয়ারি মাসে যে চূড়ান্ত ইলেকটোরাল রোল বেরিয়েছিল, তা থেকেই 27 লক্ষ ইতিমধ্যে বাদ পড়ল। আমি বলছি, এই ফিগারটাই তো প্রমাণ করে যে এ রাজ্যে এসআইআরটা কত জরুরি ছিল। এই যে অনেকে বলছিলেন না, বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল যে প্রতি বছর তো ভোটার লিস্ট সংশোধন করা হয়, তাহলে এসআইআরের গুরুত্বটা কি, কেন হঠাৎ নিবিড় সংশোধনের প্রয়োজন হলো? আজ এসআইআরের এখনও পর্যন্ত পাওয়া সংখ্যাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এসআইআর এ রাজ্যে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমার পরবর্তী বক্তা রাজাগোপালদা কি মানবেন? সুমন, এটা তো জলের মতন সত্য যে যেভাবে আমাদের ভোটারের সংখ্যা বেড়েছে, সেটা জনসংখ্যা বৃদ্ধির থেকে অনেক বেশি। তুমি যে খবর দিলে যে তাতে প্রায় 15.5 লক্ষ মানুষ মারা গেছে, তারা ভোটার লিস্টে রয়ে গেছে, অর্থাৎ তারা হচ্ছে যে মৃত বা ভূত ভোটার, তারা কিন্তু ভোট দিয়ে যাচ্ছে। এটা সবাই কিন্তু ভোট দেয়, আমরা জানি, কয়েকটা নাম বারবার বলা হয়। ইনফ্যাক্ট আমি অ্যাড করব যে এই 27 লক্ষ ফিগারটা কিন্তু এ রাজ্যের বিরোধী দল বিজেপিকে খুশি করেনি। সেই জন্যই শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে একই দিনে তোপ দাগছেন। ব্যাপারটা একটু, তারা বলছেন আরো বেশি হতে পারে। কি হবে আমরা শেষ পর্যন্ত ওয়েট করতেই তো হবে, দেখতে তো হবে কতটা হচ্ছে। যেই তথ্য নির্বাচন কমিশন নিজেরাই দিয়েছে বা আমরা যেটা জানি, 66% ভোট বেড়েছে 2002 সাল থেকে, কিন্তু জনসংখ্যা এক সেন্সাস থেকে এখনো পর্যন্ত 25%-এর বেশি হওয়ার কথা নয়। তো যাই হোক, সে বিতর্ক নানান জায়গায় থাকবে। তো ভোটারের সংখ্যা অনেক বেড়েছে, কোনো সন্দেহ নেই। তো স্বাভাবিকভাবেই মানুষ প্রশ্ন করতে পারে যে জনসংখ্যার থেকে ভোটার বাড়ে কী করে। আমরা দেখেছি ভোটারের থেকে, মানে জনসংখ্যার থেকে রেশন কার্ড বেশি, এখন দেখা যাচ্ছে জনসংখ্যার থেকে ভোটার বেশি। সুতরাং এই যে অসঙ্গতি, তার তো একটা সমাধান তো দরকার। কিছু নাম যে বাদ যাচ্ছে, তুমি এর মধ্যে খবর পেয়েছো, এটাই খুব আনন্দের। তবে আজকে যে আলোচনার একটা কথা আমি বলি, যে এই যে ডিটেনশন ক্যাম্প যে কথাটা উঠছে, একটু আমাকে বলতেই হবে। এই ডিটেনশন ক্যাম্প ব্যাপারটা আমাদের যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 তাতে কিন্তু আছে, এবং আমাদের যে তার আগে যে আইনটা ছিল যে ফরেনার্স অ্যাক্ট 1946, সেখানেও বলা আছে যে ইলিগ্যাল এলিয়েন তাদের কিন্তু আটকে রাখতে হবে এবং তাদের কিন্তু জেলের ভেতরে আলাদা জায়গা রাখতে হবে, এবং রাজ্যের দায়িত্ব, ইউনিয়ন টেরিটরিজগুলোর দায়িত্ব। এবং 2025-এর যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট রয়েছে, তাতে সব রাজ্যকে বলা হয়েছে তোমরা স্পেসিফাই করো যে সেখানে তোমাদের এই ডিটেনশনকে রাখতে হতে পারে, যে ইলিগ্যাল এলিয়েন যারা অবৈধ নাগরিক, তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই।
এটা সম্পূর্ণটা আলাদা প্রক্রিয়া। আমি বলছি, আমারটা শুনুন, আমি সেটাই বলছি, ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী আলাদা প্রক্রিয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভোট হচ্ছে একটা গণতান্ত্রিক প্রসেস। সেখানে আপনি বলতে পারেন না যে আমি একে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। গণতন্ত্র এই ডিটেনশন বলে কোনো কনসেপ্ট হয় না। গণতন্ত্রে আপনাকে যারা ভোট দিতে পারবে তাদেরকে সবাইকেই আপন করে নিতে হবে। আপনি যদি বলেন তোমাকে আমি ডিটেনশন পাঠাবো, তার মনে এতকাল আমরা যে ধরনের কথা শুনছিলাম, কথাটা হচ্ছে যে এসআইআর হচ্ছে ডিটেনশন ক্যাম্পের পাঠানোর জন্য, সেই কথার প্রতিধ্বনি আপনি করে ফেলছেন। এতকাল আমরা দেখলাম যে নির্বাচন কমিশন সম্বন্ধে বিরূপ ছিলেন একটা দুটো পলিটিক্যাল পার্টি, এখন দেখা যাচ্ছে যে কেন্দ্রের শাসক দল তারাও বিরোধিতা করছে। ব্যাপারটা হচ্ছে এসআইআর যখন হচ্ছে, আম্পায়ার কি করবে সেটা সবাইকেই পর্যবেক্ষণ করা দরকার। আম্পায়ারের তো সমালোচনা করা তো পরে করা যেতে পারে, যখন অ্যাপিলের সুযোগ থাকে তখন আপনারা এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ, এখন ওয়েট অ্যান্ড ওয়াচ যদি না করা হয় এবং আপনি যদি একের পর এক স্টেটমেন্ট দেন, যদি বলেন ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, তাহলে যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে সে আতঙ্ক কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে মানুষটা ভেবেছিল আমি নির্ভয়ে ভোট দেব, তার মধ্যে কোনো একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, কি হবে না হবে, নাম যদি বাদ চলে যায়, কেউ কিছু বুঝে উঠতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের খেয়াল এবং এখনো হিয়ারিং এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস বাকি আছে, সে তো বাকি আছে, কি করে বাদ দেব? আমি ধরুন একটা ফিগার দর্শকদের জন্য বলি, তারপর আপনার কাছেই আসছি। 2002 সালে আমাদের খসড়া ভোটার তালিকায় বহুবার বলেছি 69 লক্ষ নাম বাদ গেছিল। সেটা পূর্ণাঙ্গ ভোটার তালিকায় 1.5 মাসের মধ্যে সেইখান থেকে প্রচুর মানুষ তারা আবার নিজেদের নাগরিকত্ব প্রতিষ্ঠিত করলেন, 28 লক্ষে পৌঁছলো। সুতরাং এটাও তো একটা বিরাট অপশান। এটা একটা বিরাট অপশান। খেয়াল রাখতে হবে যে পশ্চিমী কোনো মডেল আমরা কিন্তু বাংলায় বসিয়ে দিতে পারি না। এটা খেয়াল রাখতে হবে যে বেঙ্গলি সোসাইটি এসেন্সিয়ালি পলিটিক্যাল সোসাইটি। আপনি সব জায়গায়, শুধুমাত্র আমরা এখানে একটা পলিটিক্যাল সোসাইটি হিসেবে কাজ করছি তা নয়, সব একটা রিক্সাওয়ালার আপনি যদি দেখেন, টোটোওয়ালা, তারাও কিন্তু একটা পলিটিক্যাল সোসাইটি হিসেবে কাজ করে। প্রতিটা অ্যাক্টিভিটিস কিন্তু তার একটা পলিটিক্যাল ভ্যালুয়েশন অনুযায়ী কাজ হয়। বিহারে কিন্তু এইগুলো হয় না, বা ভারতবর্ষের অন্য রাজ্যে যেভাবে বাংলায় পলিটিক্যাল সোসাইটি তৈরি হচ্ছে সেভাবে হয় না। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা কেন্দ্রের নির্বাচন কমিশনে বসে আছেন, তাদের উচিত ছিল বাংলার যে পালসটাকে ভালো করে বোঝা, এবং তারা সেটা না বুঝে তারা ভাবলেন যে বিহারে যে জিনিসটা ঘটে গেছে সেটা বুঝি একইভাবে ওয়েস্ট বেঙ্গলে করা যাবে। সেটা কিন্তু যে করা যায় না, তার যে অসুবিধা আছে সেটা তারা বুঝে উঠতে পারেনি। অবাক করা ব্যাপার, নির্বাচন কমিশন সে একটা আলাদা সংগঠন, সংবিধান তাকে স্বীকৃতি দিয়েছে আলাদা করে, তার সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই। কখনো দেখা যায় কোনো রাজনৈতিক দল তাকে সমর্থন করছে এবং তার যদি ত্রুটি সেটাকেও ডিফেন্ড করে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। সেটাই, এই দুর্ভাগ্যের জন্যই কিন্তু আমরা আমাদের গণতন্ত্রটাকে পরিণত করতে পারি। আমার একটা স্পেসিফিক প্রশ্ন, রাজাদা বলছেন যে যেভাবে ভোটার বেড়েছে জনসংখ্যার হারের থেকেও নাকি বেশি বেড়েছে, এটা জানা গেল কি করে? 2021 তো সেন্সাসই হয়নি, যেই ডেটাই আমার কাছে অ্যাভেলেবেল নেই, আমি অ্যান্টিসিপেট করে বলতে পারি না। এক, দ্বিতীয়ত এই যে রাজাদা বলছিলেন ঠিক, ইলিগাল যদি ইমিগ্রেশন হয়ে থাকে, অনুপ্রবেশকারী হয়ে থাকে, কিন্তু সেই আইনে কোথাও বলা নেই ধর্মের ভিত্তিতে ভাগ করবার কথা। আজকে ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় অসভ্যতম এটাই হচ্ছে যে ধর্মের ভিত্তিতে এলাকা ছেড়ে আবার বাজে কথা বলছো তোমরা, হিন্দু বিরোধিতা করো তাই আবার বাজে কথা। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এরা সংবিধান এখানে সংবিধান। প্রশ্নটা আমার প্রতি স্পেসিফিক যে সেন্সাস হয়নি, রাইট, অ্যাবসলিউটলি সেন্সাস হয়নি, লজ্জার ব্যাপার। পাশাপাশি অনেক ছোটোখাটো দেশে হয়েছে, 1 মিনিট আমি জবাবটা দিই। কিন্তু সেন্সাস হচ্ছে যে পপুলেশন কাউন্টিং, কতজন মারা গেছে তাকে আমরা বাদ দিই, কতজন যোগ হচ্ছে সেটা আমরা যোগ করি, এবং হচ্ছে নেট ইমিগ্রেশন। আমাদের যে ভাইটাল রেজিস্ট্রেশন দপ্তর আছে সেটা রাজ্য সরকারের অধীনে কাজ করে। কতজন জন্ম নিচ্ছে তাদের কাছে হিসেব আছে, কতজন মারা যাচ্ছে তাদের কাছে হিসেব আছে। কি সম্পর্ক? দাঁড়ান, দাঁড়ান, বুঝে নিতে হবে। 2 সালে কিন্তু সেন্সাস হয়েছে, এত অপদার্থ বিজেপি সরকার সেন্সাস করতে পারে না। মেনে নিলাম, কিন্তু বিজ্ঞানটা তো অপদার্থ না। আমি বিজ্ঞানটাকে বলছি, শুনুন, ইউআইডিআই শুনুন, ইউআইডিআই পার্লামেন্টে অন রেকর্ড জানিয়েছে তারা স্টেট ওয়াইজ, ইয়ার ওয়াইজ কোনো আধারের ডেটা স্টোর রাখে না কতজন মানুষ মারা গেছে। ইউআইডিআই অফিশিয়ালি পার্লামেন্টকে জানিয়েছে। আমাকে ইন্টারফেয়ার করতে হবে, বলছি পপুলেশনের যারা মানে নিয়ে কাজ করেন তারা কিন্তু সবসময় প্রজেকশন দিতে পারে।
অর্থাৎ 10 বছরের সম্ভাব্য এবং খুব কাছাকাছি প্রজেকশন দেয়। ফলে যে প্রজেকশন আমরা দেখছি তাতে দেখা যাচ্ছে যদি এক্স রেটে জনসংখ্যা বাড়ছে তা আমাদের ভোটার বাড়ছে 2x রেটে। ফলে একটা মানে অসমভাবে কিন্তু ভোটার বাড়ছে, যেটা নিয়ে কিন্তু সরকার থেকে সবাই প্রশ্ন তুলছে। এখন ওই ডিটেনশন উঠে দেওয়া হয়েছে, এখন ডিটেকশন ডিলিশন কি হিসেবটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2001 থেকে 11 জনসংখ্যা বৃদ্ধির হার 17.7%, বর্তমানে বাৎসরিক বৃদ্ধির হার 0.83%। 2000 সালে ভোটার ছিল 2.58 কোটি। জনসংখ্যার বৃদ্ধির একেবারে হার অনুযায়ী আমি অরূপের সঙ্গে একটা জায়গায় একমত, যদি আমাদের জনগণনাটা হতো তাহলে এই কাল্পনিক বলবো না যে আঙ্কিক হিসেবটা করতে হতো না। তার কারণ আমি তো 21 বা 22 বা 23-এ পেয়ে যেতাম ফিগারটা, সেটা নেই বলেই আমি যদি বৃদ্ধির হারটাকে 1 রেখে, এর থেকে কিন্তু জনসংখ্যা সাধারণত বাড়ারই কথা। জনসংখ্যা বৃদ্ধির অনুযায়ী ভোটার হওয়া উচিত ছিল 6 কোটি, সেখানে গতদিনও দেখিয়েছি 7.64 কোটি যাচ্ছে, অর্থাৎ বাড়তিটা হচ্ছে 1.64। একটা ইনপুট দেওয়ার আছে বলো। আমাদের যেরকম সেন্সাস হয়, বাংলাদেশে সেন্সাস হয়েছে 2022 এবং বাংলাদেশে 71-এ হিন্দু ছিল 23%, আজকে হিন্দু 7.6%। মানে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ হচ্ছে তার মেজরিটি হিন্দু শরণার্থী, তারা তো আসবেন, স্বাভাবিক কারণেই আসবেন। মমতা ব্যানার্জি বিধানসভায় বলেছেন একটা যদি ভাগ করে খাবো। আমি এখানে এটা মানবো কেন? যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে যে একটা বিশেষ ধর্মের অনুপ্রবেশ, তোমরা তার বিরোধী, তোমরা তার বিরোধী। দেখো তোমার নির্বাচন কমিশনে আসবো এক সেকেন্ড। আমার বক্তব্য হচ্ছে সুমনদা যে এসআইআর এর ক্ষেত্রে যেমন একটা কন্টিনিউয়াস এসআইআর এর প্রসেস ইলেকশনের প্রসেসের মধ্যে থাকা উচিত, তেমনি আমার মনে হয় যে এনআরসি বা দেশের বহিরাগত কারা আছেন এটাও প্রত্যেক রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের আইন মোতাবেক এটা কন্টিনিউয়াস প্রসেসে রাখা উচিত এবং এই সিস্টেমটাকে অ্যাক্টিভেট এই রাজ্য সরকার সিবিআই আমি শঙ্কুর দুটো বাক্যের সঙ্গে সম্পূর্ণ একমত। হ্যাঁ, যে এটা একটা প্রসেস থাকা উচিত, ঠিক যেমন প্রসেস থাকা উচিত যে দেশের জনসংখ্যাটা বাড়লে দেশের জনসংখ্যাটা 10 বছর অন্তর সেটাও কিন্তু প্রসেসে থাকা উচিত। সুতরাং উচিত বললে সেটাকেও অ্যাড করতে হবে। আমি এরপর সলিলদার কাছে যাব, কিন্তু তার আগে মারাত্মক একটা খবর আপনাদের দেব, সেটা হচ্ছে রাজ্য সিইও দফতরের অনেকে ঠিকানা বদল করার কথা বলছেন, অনেকে বলছেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার বাড়িতে তারা চলে যাবেন। কবে যাবেন, কি যাবেন, কেন যাবেন আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে এসআইআরের আবহে যেখানে সংবাদ মাধ্যমকে আরও নিবিষ্টভাবে ব্যবহার করা উচিত জাতীয় নির্বাচন কমিশনের, সেখানে সেই জাতীয় নির্বাচন কমিশন কার্যত সাংবাদিকদের নিয়ন্ত্রণ তাদের অফিসে বাড়াচ্ছে এবং কার্যত একটা দেয়াল তুলে দিচ্ছে, যেটা আমাদের জ্ঞানে স্বাধীনতার পর থেকে দেখা তো যায়নি, আমাদের জ্ঞানেও কোনোদিন আমরা দেখিনি। আমি একেবারে স্পষ্ট করে সিইও দফতরের এই সাম্প্রতিকতম প্রবণতা, বিশেষ করে বিএলও, কিছু অল্প সংখ্যক বিএলও এবং তৃণমূল নেতাদের যে আন্দোলনটা হলো তারপর থেকে কার্যত ভিকটিম হলো মিডিয়া, সংবাদ মাধ্যম। কেন বলছি আমি সেই প্রশ্নে আসবো, তার আগে প্রতিবেদন। এসআইআর আবহে এবার বদলাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ঠিকানা। খুব শিগগিরই তা স্থানান্তরিত হতে চলেছে বিবাদীবাগী শিপিং কর্পোরেশনের বিল্ডিংয়ে। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে। সারা রাত সেখানে বসে থাকেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। এই আবহে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, সাম্প্রতিক ঘটনায় সিইও দপ্তরের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হয়েছে তারপর পর্যাপ্ত নিরাপত্তাযুক্ত এলাকায় অফিস স্থানান্তরিত করতে হবে। এরপরই সিইও দপ্তর স্থানান্তরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। কলকাতার পুলিশ কমিশনারকে মুখ্য নির্বাচনী আধিকারিকের এখনকার নতুন দপ্তরের সুরক্ষা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রয়েছে এনএস রোডের বামাললরি বিল্ডিংয়ে। এই দপ্তরটি যেখানে রয়েছে তার জায়গা অত্যন্ত ছোট এবং সংকীর্ণ। সম্প্রতি রাজ্যে এসে শিপিং কর্পোরেশনের বিল্ডিং ঘুরে দেখেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতী। শীঘ্রই সেখানে স্থানান্তরিত হচ্ছে দপ্তর। ওখানে আবার বিপদ আছে, ওখানে আবার মানে আমাদের তো ভালো জায়গা তো, যেটা ওটা বিশেষভাবে শান্তিপূর্ণ এলাকা, আর আমাদের তো মহানাগরিক বলেই দিয়েছিল ওটা মিনি পাকিস্তান নাকি একটা, সেইখানে আবার যদি ইসি চলে যায় তাহলে আরো মারাত্মক ব্যাপার। নির্বাচন কমিশনের অফিস বদলের কথা শুনছি, তারা
অন্য জায়গাতে শিফট করতে চাইছেন। কেন শিফট করতে চাইছেন জানি না। আমি তো শুনছি অমিত শাহ নাকি কলকাতায় ঘর ভাড়া নেওয়ার জন্য জায়গা খুঁজছেন। তো অমিত শাহকে ঘর ছেড়ে দেওয়ার জন্য তারা নতুন জায়গায় যাচ্ছেন কিনা আমি বলতে পারবো না। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বিএলওরা যাতে রাজনৈতিক কর্মীদের হুমকি বা চাপের মুখে না পড়েন তা সুনিশ্চিত করতে হবে। এদিকে বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে মিছিল বিক্ষোভ অবস্থানের পর থেকে নিরাপত্তার নামে সিইও দফতরে সাংবাদিকদের প্রবেশে পুরোপুরি নিয়ন্ত্রণ শুরু হয়েছে। বর্তমানে দিনের একটি নির্দিষ্ট সময়ে ক্যামেরা ছাড়া সাংবাদিকদের সিইও দপ্তরে প্রবেশের অনুমতি রয়েছে, তাও প্রবল কড়াকড়িতে। যেখানে এনুমারেশন ফর্ম ফিলআপ থেকে এসআইআর এর প্রতিটি তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আদতে নির্বাচন কমিশনেরই কাজে সাহায্য করছিল সংবাদ মাধ্যম, সেখানে হঠাৎ করে তাদেরই কেন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে প্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হলো? কে এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে সিইও অফিস ও পুলিশ পরস্পরের দিকে দায় ঠেলেছে। সিইও অফিস সূত্রে দাবি করা হয়েছে সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত পুলিশ নিয়েছে। আবার পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সিইও দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে, এখানে তাদের কিছু করার নেই। তারা বিএলওদের নাম করে সিইও অফিসে গিয়ে এমন কাণ্ড কারখানাটা করেছে, করে তৃণমূলের এই অসভ্যতার মধ্য দিয়ে সিইও অফিসকে সুযোগ করে দিয়েছে গণতন্ত্রের কণ্ঠরোধ করার। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সংবিধান মানেন না। চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ করা সেটা আপনাদের দিয়ে করা হলো যাতে বাংলার মানুষকে আরো সুন্দরভাবে কনফিউজ করা যায়, সত্যি ঘটনাগুলো বাংলার মানুষ না জানে। এসবের মধ্যেই আন্তর্জাতিক গণতন্ত্র নির্বাচনী সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের 2026 সালের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিতে চলেছেন জ্ঞানেশ কুমার। এই উপলক্ষে ডিসেম্বরে সুইডেনে যাবেন তিনি। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।